10 বছরের সম্পর্ক ভেঙে আজকে আমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে বিয়ে করতে চলেছে। আমার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করছে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এছাড়া কী বা করতে পারি? মেয়ে দেখতে গেল, আমাকে সাথে নিয়ে গেল। গায়ে হলুদেও আমি তার হাতে মেহেদি পরালাম, হলুদ মেখে দিলাম, কিন্তু বুকের ভিতরটা বারবার দুমড়ে মুছড়ে যেতে লাগলো। কী জন্য আমার সাথে বেইমানি করলো তার সঠিক কারণটা যদি আমি জানতাম, হয়তো অনেকটা ভালো হতো, কিন্তু সেটা জানার উপায় নেই। আমাকে শুধু বলেছিল, আমাকে ক্ষমা করে দিস মালিহা, আমি অনুরমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর তাকেই বিয়ে করতে চাই। ওকে রেখে যদি তোকে বিয়ে করি তাহলে তোর সাথে কখনো সুখী হতে পারবো না, কারণ তোর প্রতি আমার সেই ভালোবাসাটা কখনো আসেনি যতটা না আমার অনুরাতার প্রতি এসেছে। মনে মনে বেশ হাসলাম। আমাকে 10 বছরেও ভালোবাসতে পারেনি, আর আজকে নাকি অন্য একটা মেয়েকে 1 মাসে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমাকে ভালোবাসতে পারেনি। তাহলে 10টা বছর কিভাবে পার করলো? হায় রে বেঈমান, কতটা নিচে নামলে এমন বলতে পারে জানি না। আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল 10 বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ভালোবাসা শব্দটার মানেই যখন বুঝতাম না, তখনই তাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা কি বুঝে ওঠার আগেই তাকে ভালোবাসার বন্ধনে জড়িয়েছিলাম। অরণ্য মানে আমার ভালোবাসা বলবো নাকি প্রাক্তন বলবো বুঝতে পারছি না। কোন শব্দটা উপযুক্ত হবে বললে সেটা আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছি না। যাই হোক, তাকে আমি মন উজাড় করে ভালোবাসি, তাই ভালোবাসা শব্দটাই না হয় ব্যবহার করলাম। অরণ্যের সাথে ভালোবাসা শুরু হয়েছিল আমি যখন 9ম শ্রেণীতে পড়ি, আর অরণ্য তখন 10ম শ্রেণীতে পড়তো। অরণ্য আমার চাচাতো ভাই। ছোটবেলা থেকে একই বাড়িতে বড় হয়েছি, একসাথে কত খেলেছি হিসেব নেই। সেদিন আকাশে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজতেছিলাম। তখন অরণ্য আমার কাছে আসলো। আমার কাছে এসে ঘালে একটা কষে থাপ্পড় দিয়ে বলে, এবার বৃষ্টিতে ভিজছিস কেন? সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজতেছি, আর গায়ের বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে। মানুষকে শরীর দেখানোর খুব ইচ্ছা জাগছে, তাই না? যা ঘরে যা। সেদিন অরণ্যের প্রতি খুব রাগ হয়েছিল। রেগে মেগে ঘরে এসে কাপড় পাল্টে নিলাম। গালে সরটা ভালোই কষিয়ে দিয়েছিল, একটু ব্যথাও লাগছিল, কারণ আমি গালে সর একদম সহ্য করতে পারি না। কেন জানি না অরণ্যের প্রতি খুব অভিমান জমলো। অভিমানের হালকা বৃষ্টি ফোঁটা চোখের কোনো জমলো। চুপ হয়ে বিছানার পাশে মন খারাপ হয়ে বসে রইলাম। মা আমার রুমে এসে আমাকে এভাবে বসে থাকতে দেখে বলল, কি রে, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর, খাবি না? তখন মাকে গাল বার করে একগুচ্ছ নালিশ দিলাম অরণ্যর নামে। বললাম, জানো মা, অরণ্য আমাকে গালে সর দিয়েছে। দেখো কত জোরে সরটা দিয়েছে, গালটা এখনো ব্যথা করছে। কতটা শয়তান আমার গায়ে হাত তুলেছে। আমি তাকে কি করেছিলাম? এভাবে আমাকে মারলো কেন? তুমি কি তাকে কিছু বলবে না? আমি জেঠির কাছে বিচার দিব কিনা বলো। তা মেরেছি কি জন্য শুনি? আমি সাদা জামাটা পরে বৃষ্টিতে ভিজছিলাম, তখন নাকি সাদা জামা ভিজে আমার শরীর দেখা যাচ্ছিল, এজন্য আমাকে মেরেছে। আমি কি কাপড় ছাড়া ছিলাম নাকি বলো? এমন কেন করলো আমার সাথে? গালে এখনো ব্যথা করতেছে। এত জোরে সর কেউ কাউরে মারে বলো? মা আমার কথা শুনে আমার দিকে রাগ করে তাকিয়ে বলল, ভালো করেছে মেরেছে। এত বড় হয়েছিস এখনো জানিস না কিভাবে চলতে হয়? সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজলে তো শরীর দেখাই যাবে। এখন আক্কেল হলো না তোর? কথায় কি করতে হয় এখনো শিখতে পারলি না? ঠিকই করেছে, তোকে আরও 2টা সর বেশি দেওয়া উচিত ছিল। এ বলে মা চলে গেল। মায়ের কথা শুনে বেশ মন খারাপ হলো। মনে মনে ভাবলাম, মাও অরণ্যকে সাপোর্ট করলো, আমাকে বকে গেল। এসব ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বিছানার কোনো বসে কাঁদছিলাম। এমন সময় খেয়াল করলাম আমার সামনে একটা চকলেট কেউ এনে ঘুরাচ্ছে। আমি চকলেটের দিকে তাকিয়ে পাশে তাকা দিয়ে দেখলাম অরণ্য। অরণ্যকে দেখে বললাম, এখানে এসেছিস কেন? আমার ঘর থেকে বের হয়ে যা। আমাকে চর মারার সময় হুঁশ ছিল না, এখন আবার চকলেট নিয়ে এসেছিস। তোর সাথে কোনো কথা নেই, তুই বের হ বলছি। অরণ্য আমার গালটা দেখে আমার বাহু দুটো ধরে চোখের জল মুছতে মুছতে বলল, বোকা মেয়ে, আমি কি তোরে এমনি এমনি মেরেছি নাকি? বড় হয়েছিস, এখন তো একটু কীভাবে চলতে হয় শিখবি। জামাটা ভিজে বিশ্রী দেখা যাচ্ছিল, তাই মেরেছিলাম। কষ্ট পাস না।
এ দাও চকলেটটা খা, আর এই দেখ আমি কান ধরে উঠবস করছি তোকে মারার জন্য, আমাকে মাফ করে দে। অরণ্যের কান ধরে উঠবস দেখে আমি হেসে লুটুপুটি খেয়ে বললাম, আর কান ধরতে হবে না, ঠিক আছে এখন। এই বলে অরণ্যের হাত থেকে চকলেটটা নিলাম। তখন অরণ্য আমার হাতে একটা সিরকুট দিয়ে দৌড়ে চলে গেল। আমি তখন বুঝতে পারছিলাম না অরণ্য কেন এমন করছে। কিছুটা আশ্চর্য হয়েছিলাম অরণ্যের এমন ব্যবহারে। আশ্চর্য হয়ে চিঠিটা খুললাম। খুলে দেখলাম এটা একটা প্রেমপত্র ছিল। চিঠিতে লেখা ছিল, মালিহা, তোর প্রচণ্ড ভালোবাসি, তুই কি আমাকে ভালোবাসিস? ভালোবাসলে চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিস। তখন তো এত কিছু বুঝতাম না, কেউ ভালোবাসার কথা বললেই রেগে যেতাম। সরাসরি চিঠিটা নিয়ে জেঠিকে দেখালাম। জেঠি তো চিঠিটা পেয়ে অরণ্যকে দিল বেদরম মার। আমার মা জেঠিকে বলল, আরে এরা কি আর এসব ভালোবাসার মানে বুঝে নাকি? বিটিভিতে সিনেমা দেখে অনুকরণ করার চেষ্টা করছে, শুধু শুধু মেরো না। মায়ের এমন কথা শুনে জেঠি মার বন্ধ করলো। সেদিন ভালোই মেরেছিল অরণ্যকে। সন্ধ্যায় অরণ্য জ্বর চলে এসেছিল। কেন জানি না একটা অসম্ভব টান করছিল অরণ্যর প্রতি। সন্ধ্যাবেলার পা টিপে টিপে অরণ্যের রুমে চলে গেলাম। খেয়াল করলাম অরণ্য জ্বরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি অরণ্যের পাশে যেতে অরণ্য মুখ ভার করে বলে উঠল, তোকে একটা সর খাইয়েছিলাম, তাই বলে তুই এতগুলো মারি খাওয়াবি? যা এখান থেকে। এখানে এসেছিস কেন? এখন আর দরদ দেখাতে হবে না। অরণ্যকে এভাবে দেখে বেশ মায়া লাগছিল। যেহেতু দুজনের বয়স অনেক কম ছিল আর চাচাতো ভাই বোন ছিলাম, তাই প্রপোজের ব্যাপারটা কেউ এত বড় করে দেখেনি। তাই অরণ্যের কাছে আসতেও আমার এত বাধা আসেনি। অরণ্যের গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে অরণ্যের গা পুড়ে যাচ্ছে। আমি অরণ্যের কথায় পাত্তা না দিয়ে একটা মগে পানি এনে অরণ্যের মাথায় জলপট্টি দিতে দিতে বললাম, আসলেই তুই একটা গুরু। তুই কি নিজেকে রাজ্জাক আর আমাকে সাবানা ভাবিস নাকি? এভাবে অনুকরণ করে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার কি দরকার ছিল শুনি? এজন্যই আমি রেগে গিয়ে জেঠিকে দেখিয়েছিলাম। আমি কি জানতাম জেঠি তোকে এভাবে মারবে আর তোর জ্বর চলে আসবে? জানলে তো আর জেঠিকে বলতাম না। অরণ্য জ্বর জ্বর গলায় বলল, তোকে কে বলেছে আমি সাবানা আর রাজ্জাককে অনুকরণ করেছি? আমি মাথায় জলপট্টি ছাপতে ছাপতে বললাম, কেন? আমার মা যে তোর মাকে বলেছে শুনিসনি? তোর মা ভুল বলেছে, চাচির যা মনে এসেছে তাই বলেছে। আমি কাউকে অনুকরণ করিনি। সত্যি আমি তোকে ভালোবাসি। ভালোবাসার কথাটা আবার শুনে রেগে গেলাম। জলপট্টিটা কপাল থেকে সরিয়ে বললাম, তোর আরও মায়ের খাওয়াই উচিত। মর তুই। তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। দূর চাই, কেন যে আসতে গেলাম, অসহ্য। এ বলে আমি আমার ঘরে চলে আসলাম। চলে আসার পরেও কেন জানি না অরণ্যকে অনেক মিস করতে লাগলাম। কেন জানি না মনে হতে লাগলো অরণ্য জ্বরে কিছু হয়ে গেলে তো আমার কষ্ট লাগবে। আমি তো অরণ্যকে ছাড়া থাকতে পারবো না। অরণ্যের কিছু হলে আমাকে কে চকলেট খাওয়াবে, এসব ভেবে কষ্ট পেতে লাগলাম। তাই আবার অরণ্যের রুমে গেলাম। অরণ্য জ্বর জ্বর চোখে হালকা চোখ মেলে বলল, কিরে আবার এসেছিস কেন? তোকে বারবার কে আসতে বলেছে? ঘরে মন টিকছে না। তোর কিছু হলে তো আমার কষ্ট হবে অনেক, তাই এসেছি। অরণ্য হেসে বলল, তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমি মরে গেলেও তোর কি? যায় আসবে না। যা ঘরে গিয়ে ঘুমা, শুধু শুধু পেঁচাল পাড়তে আসবি না। আমি অরণ্যের পাশে বসে বললাম, তুই মরে গেলে সত্যিই অনেক কষ্ট পাবো। তুই মরে গেলে কে চকলেট খাওয়াবে বল? তার মানে তুই আমাকে ভালোবাসিস? আমি হালকা লজ্জা পাচ্ছিলাম। তখন তো বয়সটা কাঁচা ছিল, এত শত বুঝতাম না। লজ্জা হালকা লাল হয়ে বললাম, এটাকে যদি ভালোবাসা বলে তাহলে তোকে ভালোবাসি। এবার খুশি? আমাকে আগে বুঝিয়ে বললেই হতো। আমি কি আর ভালোবাসার মানে বুঝি নাকি? বুঝলে শুধু শুধু তোকে মার খাওয়াতাম না। সেখান থেকেই আমাদের ভালোবাসা শুরু। সব ভালোবাসায় সম্বোধন আপনি থেকে তুমিতে আসলেও আমাদের ভালোবাসার সম্বোধনটা তুইই ছিল।
তুমিতে আর আসেনি। ফিঠাফিঠি হওয়ার দরুন সবসময় একে অপরের সাথে লেগে থাকতাম। কলেজ পাশ করে দুজনেই ঢাকায় ভর্তি হই। অরণ্য 1 ক্লাস উপরে পড়লেও 1 বছর গ্যাপ দিয়ে আমার সাথে ভর্তি হয়। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না, একে অপরকে মন উজাড় করে ভালোবেসেছি। এই তো কয়েকদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতেও সবাই আমাদের বিষয়টা জানতো, মোটামুটি সব কিছু ঠিকই যাচ্ছিল। কিন্তু হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল জানি না। অরণ্য কেন এভাবে বদলে গেল বুঝতে পারিনি। মাত্র 1 মাসের পরিচয়ে আমাকে ভুলে একটা মেয়েকে এত ভালোবেসে ফেললো। হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। সেদিন পাত্রী দেখতে গিয়েছিলাম, সেদিন আরও হতাশ হয়েছিলাম। কারণ পাত্রী যদি আমার থেকে অনেক সুন্দরী হতো তাহলে হয়তো মেনে নিতে এত খারাপ লাগতো না। কিন্তু পাত্রী ছিল মোটামুটি সুন্দরী, তবে পাত্রীর একটা বিশেষ দিক ছিল, পাত্রীর মাথায় চুল ছিল 5 সমান লম্বা। মনে মনে ভাবলাম হয়তো এই জন্যই অরণ্য অনুরমাকে এত ভালোবেসে ফেলেছে। আমার তো চুল এত লম্বা না। আমার পাশে থাকা আমার আরেক চাচাতো বোন তীরা আমার হাতে সিমটি কেটে ফেললো। অরণ্য ভাইয়া, তোরে রেখে এই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে কেন? তোদের মধ্যে কি সব শেষ? আমি তীরাকে চেপে ধরে বললাম, এখন আর এসব বলিস না, এসব বলার সময় এখন না। আর আমাদের মাঝে সব শেষ, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। মেয়ে দেখা শেষে আমার ভালোবাসার মানুষটা আমার সামনে মেয়েটাকে আংটি পড়ালো। আমি শুধু বসে বসে দেখলাম। আমি চাইলে ঝামেলা করতে পারতাম, কিন্তু আমার আত্মসম্মান লাগলো। কিছুদিনের মধ্যে গায়ে হলুদ হলো। আমি সেজেগুজে নিজ হাতে অরণ্যকে মেহেদি পরিয়ে দিলাম। হাসি মুখে সব কাজ করলাম। কেউ আমার মনের ব্যথা বুঝতেই পারলো না। আর আজকে অরণ্যের বিয়ে। খুব কষ্ট হচ্ছে। বারবার অরণ্যকে গিয়ে বলতে মন চাচ্ছে, তুই বিয়েটা করিস না, আমার যে তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কিন্তু অরণ্য তো বলেই দিয়েছে সে আমাকে 10 বছরে এতটাও ভালোবাসতে পারেনি যতটা অনুরমাকে ভালোবেসেছে। অরণ্যের চাকরি হয়েছে 2 মাস হবে। 2 মাস আগেও অরণ্যের নতুন চাকরি হয়েছে বলে অনেক খুশি হয়েছিলাম, এটা ভেবে যে আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু এই চাকরিটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। পোস্টিং হয়েছিল এক অজগাড়াতে, আর সেখানে মেয়েটার সাথে পরিচয় হয়। 1 মাস হয়েছে, আর বাড়িতে এসে অনুরমার কথা বলে। চাচিরা আমার ব্যাপারটা মোটামুটি জানলেও ভালো করে জানতো না। সবাই ভেবে নিয়েছে হয়তো এতদিন আমাদের মাঝে গভীর বন্ধুত্ব ছিল, তাই কেউ এই বিয়েতে অমত করলো নেই। তবে আমি শুধু জানি আমার আর অরণ্যের মাঝে কি হয়েছিল। একটু পরে অরণ্য অনুরমাকে বিয়ে করতে যাবে, আর আমি শুধু চেয়ে দেখব। ভিতরটা ধুমড়ে মুচড়ে যাবে, কিন্তু উপরে একটা হাসি দিয়ে সব আড়াল করে রাখবো। এর আগে আমার কত বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে করিনি। কত ভালো ঘর এসেছে, অরণ্য আর আমি মিলে ভেঙে দিয়েছি। আর আজকে সে অরণ্যই আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করছে। গোসল করে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে ভাবতে লাগলাম, অরণ্য কি সত্যি মেয়েটার চুলগুলো দেখে প্রেমে পড়ে গিয়েছে, নাকি অরণ্য কখনো আমাকে ভালোবাসতে পারেনি। এসব ভেবে নিজের আবেগটা সামলাতে পারলাম না। চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। এমন সময় মনে হলো কেউ একজন আমার পিঠে হাত দিল। পিছন ফিরে তাকিয়ে দেখলাম মা পিছনে দাঁড়িয়ে আছে। মা আমাকে দেখে বলল, কিরে মালিহা, এভাবে রুম অন্ধকার করে আয়নার সামনে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর, এত চুপচাপ হয়ে আছিস যে? আমি মায়ের আওয়াজ পেয়ে চোখের জলটা আড়াল করে মাকে বললাম, ও কিছু না মা, এমনি দাঁড়িয়ে আছি। আর অন্ধকার কোথায়, ডিম লাইট তো জ্বালানো আছে। তোর যে কখন কি হয় বুঝি না। এই এখন এক কথা বলিস, কিছুক্ষণ পর আবার আরেক কথা বলিস। আমি গেলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বরযাত্রী হয়ে যেতে হবে তো। এ বলে মা বেরোতে নিলে দরজার সামনে মায়ের সাথে তীরার দেখা হয়। তীরাকে দেখে মা বলে উঠল, তুইও এখনো তৈরি হসনি? তুই আর মালিহা কখন তৈরি হবি শুনি? তোদের বলে আর পারি না, সব কাজে শুধু ঝামেলা করিস। এই তো কাকিমার শাড়ি নিয়ে এসেছি, এখনই পরে 2জন তৈরি হয়ে নেব, তুমি চিন্তা করো না। একটু তাড়াতাড়ি তৈরি হয়, যাওয়ার সময় তো হয়ে যাচ্ছে। আর বউয়ের বাসাটাও তো সে অজপাড়াগা। এই বলে মা বের হয়ে গেল, আর তীরা রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে তীরা দরজা লাগিয়ে দিয়ে লাইটটা জ্বালালো। আমার চোখের ফোলা ভাবটা তীরের চোখে পড়ে গেল। তীরা আমার চোখের
ফোলা বাপটা দেখে বলল, কিরে মালিহা, অরণ্যের জন্য কষ্ট হচ্ছে বুঝি? তোদের কি থেকে কি হয়ে গেল বুঝলাম না, হঠাৎ এমন হয়ে যাবে বিষয়টা বুঝতেই পারিনি, বেশ এলোমেলো লাগছে বিষয়টা। অরণ্য তোর জন্য পাগল ছিল, এভাবে 1 মাসে পাল্টে গেল কেন মাথায় আসছে না। তার উপর মেয়ের যোগ্যতা তোর থেকে বেশি হলে মানা যেত, দুজনেই তো সমসাময়িক, এতটা অন্যায় করতে কি অরণ্যর বাঁধল না? তুই তো চাইলেই বিয়েটা আটকে দিতে পারিস, কেন আটকালি না? তীরার কথা শুনে কষ্টের আকাশটা আরও কেঁপে গেল, চোখের জলটা আপনা আপনি পড়তে লাগলো। আমাকে কাঁদতে দেখে তীরা আবার ভুলে উঠল, মালিহা এমনি না কেঁদে বিয়েটা ভেঙে দে, আর বেঈমানের জন্য এত কষ্ট পেয়ে কি হবে, দেখিস ওরা কখনো সুখী হবে না। আমি তীরের মুখটা আটকে দিয়ে বললাম, অভিশাপ দিস না রে, আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক, কারণ আমি যে ওরা বড্ড ভালোবাসি, ওর কষ্ট সহ্য করতে পারবো না। এটা বলার পরপরই তীরে আমাকে বলে উঠলো, তুই অরণ্যকে ছাড়া থাকতে পারবি? একই বাড়িতে থাকবি, এসব দেখে নিজেকে সামলাতে পারবি? কষ্ট সহ্য করতে পারবি, মেনে নিতে অরণ্য আর তোর নেই এই বিষয়টা? এবার তীরার কথা শুনে আমার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সত্যিই কি আমি পারবো অরণ্যকে ছাড়া থাকতে? সত্যিই কি আমি পারবো ওকে অন্য মেয়ের সাথে মেনে নিতে? নিজেকে নিজে প্রশ্ন করে হু হু করে কেঁদে উঠে তীরাকে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে এমন কেন হলো বলতো? আমি কি ক্ষতি করেছিলাম? কি অন্যায় ছিল আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, তবু অন্য কোনো ছেলেকে বিয়ে করিনি। অরণ্যের চাকরির জন্য অপেক্ষা করছিলাম, একটার পর একটা বিয়ে ভেঙেছি শুধু অরণ্যকে বিয়ে করব বলে। আমাকে অরণ্য এত কষ্ট কেন দিল বলতো? আমার যে ওকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে, সেটা কেউ বুঝে না? 1 মাসে একটা মেয়েকে আমার থেকে বেশি ভালো লেগে গেল, কেন এমন করলো আমার সাথে? আমি তো সহ্য করতে পারছি না, বারবার মনে হচ্ছে বিয়েটা ভেঙে দিই, কিন্তু বিয়েটা ভেঙে দিলেই বা কি হবে? অরণ্য তো ভুলে দিয়েছে যে আমাকে আর ভালোবাসে না, কি করব বল? তীরে আমায় জড়িয়ে ধরে বলল, কষ্ট পাস না, আল্লাহ যা করেন ভালোর জন্য। এত কষ্ট পেয়ে কি হবে বল? শক্ত কর নিজেকে, তোর অবস্থাটা আমি বুঝছি, কিন্তু কষ্ট পেয়ে নিজেকে নিঃশেষ করে দিলে তো চলবে না। আমি কোনো কথাই বলতে পারছিলাম না, কান্নার ছুটে মনে হচ্ছিল জমানো সব চোখের পানি ঝর্ণা দ্বারায় বেরিয়ে চলছে। তীরাকে দূরে শুরু কাঁদতে থাকলাম, ছাপা কষ্ট যেন হালকা হয়, তাই কান্না থামানোর কোনো চেষ্টা করলাম না। ঠিক এ মুহূর্তে লক্ষ্য করলাম দরজায় কেউ নক করলো, তাই নিজের চোখের পানিটা মুছে কান্না থামিয়ে ফেললাম। একদম স্বাভাবিক হয়ে তীরাকে বললাম, তীরা যা, তুই গিয়ে দরজাটা খোল, আমি ওয়াশরুম থেকে মুখ ধুয়ে হাসি, না হয় কেউ কাঁদতে দেখলে ব্যাপারটা আর চোখে দেখবে। আচ্ছা যা তুই, আমি দরজা খুলে এদিকে সামাল দিচ্ছি, তুই ভালো করে মুখ ধুয়ে আয়। আমি তীরার কথা শুনে ওয়াশরুমে যেতে নিলে তীরা আমাকে পিছু ডাক দিয়ে বলল, মালিহা। হ্যাঁ তীরা, কিছু বলবি? সাবধানে যাস, আর মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তীরাকে চোখ দিয়ে ইশারা করে বললাম, চিন্তা করিস না, আমি ঠিক আছি। এ বলে ওয়াশরুমে চলে গেলাম। খানিকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে চমকে গেলাম, কারণ খেয়াল করলাম অরণ্য খাটের কোণে বসে আছে। অরণ্যকে দেখে খুব করে বলতে ইচ্ছে করছে যে, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, চলো আমরা বিয়ে করে নিই, কিন্তু কথাটা মনে ঘুরপাক খেলো, মুখ দিয়ে বের হচ্ছিল না, তাই একটু চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাকে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরণ্য বলে, কিরে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস যে, এখনো কি আমার ওপর রেগে আছিস? আমি গালটা ভারী করে বললাম, আমার রুমে এসেছিস কেন? আর তীরা কোথায়? তীরাকে কোথায় পাঠিয়েছিস? তোর সাথে একটু কথা আছে, তাই তীরাকে বলেছি একটু বাইরে যেতে, কিন্তু আমার তো তোর সাথে কোনো কথা নেই, তুই রুম থেকে বের হয়ে যা। আমার উপরে মনে হয় অনেক রেগে আছিস। তোর উপর কেন রাগ করব? তোর সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি? কোন অধিকারে তোর উপর রাগ করব? ইদানিং দেখা যাচ্ছে অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস, মুখে তো বড় বড় কথার খই ফুটছে। দেখ অরণ্য, তুই বের হ, তোর ফেসাল এখন ভালো লাগছে না, একটু পর তোর বিয়ে, যা তৈরি হয়ে নে। এখন খামোখা পেঁচাল কেন পাড়তে এসেছিস? এত ফেচাল পারিস না, রাগ তুলবি না। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আর ঘর থেকে এভাবে বিদায় করে দিচ্ছিস কেন? তুই ঘর থেকে বের হবি নাকি আমি হব সেটা বল। কথাটা তো বলতে দে। কোনো কথা বলতে হবে না, তুই থাক, আমি গেলাম তীরাকে ডাকতে। এ বলে বের হতে নিতেই অরণ্য আমার হাতটা ধরে টান দিয়ে বলল, কথাগুলো শুনে যা।
অরণ্য হাত টান দিতে আমার রাগটা মাথায় চড়ে গেল। রাগী কণ্ঠ অরণ্যকে বললাম, হাতটা ছাড় বলছি। তোকে কে অধিকার দিয়েছে আমার হাতটা ধরতে? হাত ছাড় বলছি। তোর হাত কত ধরেছি, আর আজকে তুই অধিকারের প্রশ্ন তুলছিস? শোন মালিহা, অনুরমাকে কেন বিয়ে করছি তোকে তো বলেই দিয়েছি। তোকে মনে হয় আমি 10টা বছর প্রিয় বন্ধুর মতো ভালোবেসেছি। অনুরমাকে দেখলে কেন জানি না আমার মনে অদ্ভুত ভালোবাসার শিহরণ জাগে। আমি জানি তোর সাথে যা করেছি অন্যায় করেছি, কিন্তু একটা সময় পর মনে হলো তোকে আমি সবসময় প্রিয় বন্ধুর মতো ভালোবেসেছি। তোর প্রতি ওই রকম অনুভূতি কখনো আসেনি যেটা অনুরমার প্রতি এসেছে। কেন জানি না মেয়েটাকে দেখে অদ্ভুত মায়ায় পড়ে গিয়েছি। তোকে বিয়ে করলে হয়তো তোকে আমি সুখী করতে পারতাম না। আমার মনে পড়ে থাকতো অনুরমার কাছে, আর দেহ পড়ে থাকতো তোর কাছে। এ সংসার কখনো সুন্দর হতো না। তুই মন খারাপ করিস না, আমাকে বোঝার চেষ্টা কর, আমাকে ভুল বুঝিস না। আমার বিয়ের পর একটা বিয়ে করে নিস। হরণের কথাগুলো শুনে শরীরটা রাগে গিজ গিজ করতে লাগলো। মনে হচ্ছে এখনই গালে একটা কষিয়ে চট দিয়ে দেয়, কিন্তু তা আর করলাম না। হাতটা ছাড়িয়ে অরণ্যকে বললাম, তোর কথা বলা শেষ হয়েছে? শেষ হলে এবার যেতে পারিস। আমি বিয়ে করব নাকি করব না সেটা আমার ব্যাপার। তুই তোর অনুরমাকে বিয়ে করতে যাচ্ছিস, তাকে বিয়ে করে সুখী থাক। ভাগ্য ভালো তোর রিলেশনের 10 বছর পর মনে হয়েছে যে তুই আমাকে বন্ধুর মতো ভালোবেসেছিস। যদি আমাকে বিয়ে করার পর মনে হতো তাহলে তো বেকায়দায় পড়ে যেতাম। আর বন্ধুকে বুঝে মানুষ জড়িয়ে ধরে, বন্ধুকে বুঝে মানুষ ঠোঁটে জোড়ায় আদর মেখে দেয়। হয়তো প্রশ্নের জবাব তোর কাছে নেই, কোনো অজুহাত তোকে দিতে হবে না। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আর শোন, আর কখনো হাত ধরার সাহস দেখাবি না। আগে ধরতে পেরেছিস কারণ আগে তোকে সে অধিকার দিয়েছিলাম, এখন তুই সে অধিকার হারিয়েছিস। আমার রুমে প্রবেশের আগেও আমার অনুমতি নিয়ে ঢুকবি, কারণ তুই এখন অন্য কারোর স্বামী হতে যাচ্ছিস। তোর বউ সেটা ভালোভাবে নিবে না। আমাদের কাপড় পিক ছিল, ডিলিট করে দিয়েছি। চিন্তা করিস না, আমি তোর বউকে কিছুই বলবো না। তুই নিশ্চিন্তে বিয়ে করতে পারিস। তুই মনে হয় আমাকে ভুল বুঝতেছিস। আমি কি বুঝতেছি সেটা না হয় আমাকে বুঝতে দে। অহেতুক প্যান প্যান করতে আসবি না। তুই আমার ভালো বন্ধু, বন্ধুর মতো থাক। বেশি কিছু বলার অধিকার দেখাবি না। যা এবার সেজেগুজে তৈরি হ, আমাকেও সাজতে হবে, তৈরি হতে হবে। অরণ্য আর কিছু বলার সাহস পেল না, রুম থেকে বের হয়ে গেল। অরণ্যর কথা শুনে ভিতরে হালকা ব্যথা হলো, আর মুখে একটা অসহ্যকর হাসি আসলো। আমাকে নাকি সে বন্ধুর মতো ভালোবেসেছে, আর সেটা সে 10 বছর পর বুঝতে পেরেছে। হায় রে বেঈমান, কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারে। একা একাই দাঁড়িয়ে হাসছিলাম। ঠিক এই মুহূর্তে তীরে এসে বলল, কিরে মালিহা, একা একা হাসছিস কেন? অরণ্য কেন এসেছিল রে? কি বলে গেল? আমি হাসতে হাসতে বললাম, আমাকে এতদিন বন্ধুর মতো ভালোবেসেছে, আর আমি যেন তাকে ক্ষমা করে দিই। তীরে আমার হাসি মাখা মুখ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই পাগলের মতো হাসছিস কেন? কেন, কাদার কথা ছিল নাকি? তীরে আমার এমন জবাবে কিছুটা ইতস্ত হয়ে বলল, ঠিক তা বলিনি। যাই হোক, তৈরি হবি না? হব না মানে? তাড়াতাড়ি তৈরি হতে হবে। নিজের ভালোবাসার মানুষের বিয়ের খাওয়ার ভাগ্য কয়জনের হয়? আমার হয়েছে। আমি কি সে সুযোগ ছেড়ে দিব নাকি? অবশ্যই তৈরি হবে এখন। তুইও শাড়ি পরে নে। তীরে আমার এরকম এলোমেলো কথা শুনে বলল, মালিহা, আর একটু কেঁদে নে, হালকা লাগবে। মনে হয় তোর কান্নাটা শুকিয়ে ইতিমধ্যে পাথর হয়ে গিয়েছে, তাই এমন করছিস। তীরার কথা শুনে একটু কাঁদতে নিতে চাইলেও পারলাম না। বুকের মধ্যে কান্নাটা আটকে গেল। আটকে গিয়ে একটা ব্যথার অনুভব হলো, কিন্তু অনেকবার চেষ্টা করেও কান্নাটা বৃষ্টি হয়ে নামাতে পারলাম না। তাই কয়েকবার ব্যর্থ চেষ্টার পর এক রাগ হেসে তীরা আর কোনো কথা বাড়ালো না। শাড়িটা আমার হাতে দিয়ে বলল, বেনারসি পরবি নাকি? এ শাড়ি বের করেছিস কেন? আমি শাড়িটা হাতে নিয়ে তোরাকে বললাম, জীবনে তো বউ সাজতে পারবো না, তাই নিজের ভালোবাসার মানুষের বিয়েতে না হয় বউ সাজলাম, এতেই আমার শখটা মিটবে রে। এত কথা বলিস না তো, আমি শাড়িটা পরতেছি, তুইও পরে নে। অতঃপর আমি লাল শাড়িটা পরলাম। লাল শাড়িটা পরার পর কেন জানি না নিজেকে বউ বউ লাগছে। বয়সটা ভালোই হয়েছে আমার, 28-এর কোঠায় গিয়ে পড়লো। আমার সাথে সবার বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গিয়েছে, আর আমার এদিকে আমি এখনও অবিবাহিত। এসব ভাবতে ভাবতে ঠোঁট গাঢ় গলার লাল লিপস্টিক দিলাম, সুন্দর করে বউয়ের মতো করে সাজলাম। শ্বাস শেষ করে বাইরে বের হতে মা বলে উঠলো, তোকে তো লাল টুকটুকে পরেই লাগছে। অরণ্য, তুই ফিটে ছিলে, আর
তার উপর অন্য ছেলে মানুষ, অরণ্যের বিয়ে হয়ে যাচ্ছে, আর তোর এখনো বিয়ে হলো না। কত ভালো ভালো পাত্র এসেছে, কেন জানি না তারা প্রথম দিকে বিয়ে করতে রাজি হলেও পরে আর হয়নি। না হয় কবেই তোর বিয়ে হয়ে যেত। থাক না এসব কথা, মেয়ে বড় হলে যে বাবা মায়ের কত চিন্তা হয় তুই মা না হলে বুঝবি না। এসব বলতে বলতে মা চলে গেল। আমি মনে মনে হাসতে লাগলাম। রাজি হবে কি করে? সব পাত্র তো আমি আর অরণ্য মিলে তাড়িয়ে দিতাম। ফাঁস থেকে জেঠি বলে উঠল, তোরও তো বউ বউ লাগছে রে। অরণ্যর পাশে তোকে মানাতো। মনে মনে চেয়েছিলাম তুই আমার ছেলের বউ হ, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা অনেক ভিন্ন ছিল, তাই হলো না। তোদের এত মিল দেখে তো আমি ভেবেই নিয়েছিলাম তোদের মধ্যে কিছু আছে, কিন্তু পরে জানতে পারলাম তোরা ভালো বন্ধু। আয় মা, একটা সুমু এঁকে দে, অনেক ভালো বর পাবি। জেঠি আমার কপালে একটা চুমু দিল, তারপর নিজের চোখের কাজল থেকে একটু কাজল আমার ঘাড়ে একটা ফোঁটা দিল, নজর যেন না লাগে। আমি শুধু জেঠি যাওয়ার পর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম অরণ্য বয়সে যে ঘর থেকে বের হয়েছে। অরণ্যকে দেখতে রূপকথার রাজপুত্রের মতো লাগছে। আমার ভালোবাসার অরণ্য আজ রূপকথার রাজপুত্র সেজে অন্য কারো হয়ে যাচ্ছে। ভাবতে এই গাটা শির উঠল। এই সময়টা যদি পাল্টে যেত, অরণ্য যদি, কিন্তু না, সেটা আর সম্ভব না। সেটা আমার কল্পনায় হয়ে ব্যথা দিবে। পুনরায় দীর্ঘশ্বাস ফেলে অরণ্যর দিকে তাকালাম। খেয়াল করলাম অরণ্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই প্রথম সে আমাকে দেখতেছে। তার চাহনিতে কেন জানি আমি ভালোবাসা আর মায়া খুঁজে পাচ্ছিলাম। তার চাহনি দেখে মোটেও মনে হচ্ছে না অরণ্য অন্য কোনো মেয়েকে ভালোবাসে। তার চাহনি দেখে মনে হচ্ছে অরণ্য শুধু আমাকে ভালোবাসে। আমি কেন জানি অরণ্য চোখে ভালোবাসার আশার প্রদীপ দেখতে পাচ্ছিলাম। কিন্তু জেঠির কথায় আমার হুঁশ ফিরল। মনে হলো আমার অরণ্য সত্যিই আমার নেই। জেঠি বলল, কিরে মালিহা, কি হলো? কোথায় হারিয়ে গেলি? যা গাড়িতে গিয়ে বস। অরণ্য যে গাড়িতে উঠে তুই ওইটাতে উঠিস, অরণ্যের পাশে বসিস। জেঠির কথার জবাব দিয়ে বললাম, তীরা না হয় অরণ্যের পাশে বসুক। জেঠি আমাকে ধাক্কা দিয়ে বলল, ছোটবেলা থেকেই তোরা ভালো বন্ধু, তুই বসবে। তীরা আমার সাথে অন্য গাড়িতে বসবে। যা বলছি তাই কর। আমি মাথাটা জেঁকে বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে অরণ্যর দিকে তাকাতে অরণ্য চোখটা নামিয়ে ফেলল। এরপর অরণ্য গাড়িতে উঠলো, আমিও উঠলাম। অরণ্যের ঠিক ফাঁসে বসলাম। গাড়িটা চলতে শুরু করলো। গাড়িটা যত সামনে যাচ্ছিল ততই প্রিয়জন হারানোর একটা ব্যথা বুকে মোচড় দিতে লাগলো। খানিকক্ষণ পর আর চোখে দেখলাম অরণ্য আমার দিকে তাকিয়ে আছে। আমিও আর নিজের আবেগ সামলাতে না পেরে অরণ্যের দিকে তাকালাম। অরণ্য চোখে কেন জানি না ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছিলাম। তবুও নিজেকে সামলে নিয়ে অরণ্য চোখ থেকে চোখ সরিয়ে নিচে তাকিয়ে রইলাম। অরণ্য আমাকে উদ্দেশ্য করে বলল, মালিহা, তুই কি আমার উপর অনেক রেগে আছিস? আমি অরণ্যর কথার কোনো জবাব দিলাম না, চুপ করে বসেই রইলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম অরণ্য তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমি নিজেকে সামলে শক্ত গলায় জবাব দিলাম, আমার দিকে একদম হাত বাড়াবি না। তোকে তো আমি বলেইছি এ সাহস আর দেখাবি না। বারবার এরকম কেন করছিস? একটু লজ্জা রাখ মনে। অরণ্য আমার কথা শুনে হাতটা বাড়াতে নিয়েও থেমে গেল। এরপর আর কোনো কথা হয়নি। অনেক কষ্ট চাপা নিয়ে নিজেকে সামলে নিলাম। সমস্ত পথটা কি যেন যন্ত্রণায় পার করেছি আমি জানি। অবশেষে গন্তব্যে পৌঁছালাম। গন্তব্যে পৌঁছে এবারে রীতিনীতি দেখে চমকে গেলাম। অদ্ভুত সব রীতিনীতি। এরকম রীতিনীতি আগে দেখিনি। বাড়ির সাজগোজটাও কেমন জানি পুরনো যুগের রাজাদের মতো। বাড়ির প্রধান ফটকে খেয়াল করলাম একটা হরিণের মাথা দিয়ে সাজানো হয়েছে। বিয়ে বাড়ির ফটক এভাবে সাজানো হয় জানতাম না তো। গাড়ি থেকে নামতে যাব ঠিক এই মুহূর্তে একটা মেয়ে বলে উঠল, আরে আরে নামছেন কেন? এখনই নামবেন না। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এখন নামবো না কেন? এবারের রীতি হচ্ছে কনে এসে সবাইকে শরবত পান করে নামাবে। আপনারা কেউ নামবেন না। কনে এসে বরপক্ষকে নামায়, এই রীতিও আগে কখনো শুনিনি। আমি বিস্ময়ের স্বরে বললাম, এরকম রীতি তো কখনো শুনিনি। মেয়েটা একটা হাসি দিয়ে বলল, এটা কি কোনো
সাধারণ কোনো বিয়ে নাকি? এটা তো আমাদের অনুরমার বিয়ে। ওনার বিয়ের রীতি একটু অন্যরকমই হবে। আপনারা বসুন। বেশ বিরক্ত লাগলো এমন রীতি শুনে। জানি না বাকিরা অন্য গাড়িতে কেমন আছে। কিছুক্ষণ বিরক্তি নিয়ে বসে রইলাম। কিছুক্ষণ বিরক্তি নিয়ে বসে থেকে খেয়াল করলাম অনুরমা একটা বিশেষ বাহনে চড়ে আসছে। কেমন জানি অদ্ভুত বাহনটা। যাই হোক, ওটাতে চড়ে এসে গাড়ির সামনে নামলো। তারপর গাড়ির দরজা খুললো। গাড়ির দরজা খুলে এক গ্লাস শরবত আমার দিকে এগিয়ে দিল। আমি শরবতটা হাতে নিতে গিয়ে মেয়েটার দিকে তাকালাম। কেন জানি না মেয়েটাকে আজকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে। এর আগে এরকম সুন্দর মেয়ে মনে হয় আমি দেখিনি। অথচ যেদিন আংটি পরিয়েছিলাম সেদিনও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ গেল মেয়েটার চুলের দিকে চোখ যেতে খেয়াল লম্বা চুলগুলো বিনুনি করা। আমি এসব খেয়াল করতে করতে অনুরমা আমাকে বলে উঠল, শরবতটা হাতে নিবে না? ও হ্যাঁ, নিচ্ছি। এরপর শরবতটা হাতে নিলাম। তারপর অনুরমা বলল, শরবতটা খেয়ে নামো, আর সম্পূর্ণ খেতে হবে, না হয় কিন্তু রীতি অনুযায়ী নামতে পারবে না। আমি শরবতটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, এরকম রীতি আগে কখনো দেখিনি। এতটা অদ্ভুত লাগছিল সব, বলে বোঝাতে পারবো না। শরবতটা হাতে নিয়ে চুমুক দিতে কেন জানি অদ্ভুত একটা নেশায় পড়ে গেলাম শরবতের। এমন লোভনীয় স্বাদের শরবত আগে খাইনি। এক চুমুকে বাকিটাও খেয়ে নিলাম। তারপর কি হলো বুঝতে পারলাম না। মাথাটা খুব ঝিমঝিম আর টলমল করতে লাগলো। টলমল মাথা নিয়ে গাড়ি থেকে নামলাম। তারপর একের পর এক শরবত দিতে লাগলো, আর বাকিরাও সবাই নেমে গেল। সবারই হয়তো একই অনুভূতি হয়েছিল কিনা কে জানি। তবে তীরে আমার কাছে এসে বলল, মালিহা, কেমন জানি অন্যরকম লাগছে সব। এই বাড়িটা কেমন জানি আজকে অদ্ভুত মনে হচ্ছে। তুই কি খেয়াল করেছিস অনুরমার চোখগুলো যেন কেমন? আমি কেন জানি তীরের কথা কোনো পাত্তা না দিয়ে বাড়ির ভিতর ঢুকলাম। বাড়ির ভিতর ঢুকতে চমকে গেলাম, কারণ বিয়ে বাড়িতে সবাই সাদা শাড়ি পরে আছে। কেমন অদ্ভুত বিয়ে। আমি জেঠির কাছে গিয়ে বললাম, জেঠি, বিয়ে বাড়িতে এরকম অদ্ভুত সাদা শাড়ি পরে আছে কেন সবাই? জেঠি আমাকে ধাক্কা দিয়ে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? সাদা শাড়ি পরবে কেন? সবাই তো ঠিকই আছে। আমি জেঠির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে পুনরায় দেখলাম সবাই সাদা শাড়িই পরে আছে। তীরের কাছে গিয়েও জিজ্ঞেস করলাম। তীরও বলল, সব ঠিক আছে। তাহলে আমি এমন দেখছি কেন? নজর গেল অনুরমার দিকে। খেয়াল করলাম অনুরমার মাথার চুলগুলো নড়ছে সাপের মতো। চোখগুলো সত্যিই অদ্ভুত। দেখতে দেখতে অনুরমার সাথে অরণ্যর বিয়ে হয়ে গেল। বেশ কষ্ট হচ্ছে আমার। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসা আজকে সত্যি অন্য কারো হয়ে গেল। বিয়ে সম্পন্ন হতে আর বেরোতে বেরোতে রাত হয়ে গেল। গাড়িতে উঠলাম। অরণ্য আর আমার মাঝে বাধা হয়ে বসে রইল অনুরমা। বুকের কষ্টটা যেন আরও বেড়ে গেল। গাড়ি চলা শুরু করলো। বাড়িটার কিছু পথে সে খেয়াল করলাম একটা তীরচিহ্ন রাস্তায় আঁকা। তীরচিহ্নটা পার করতেই খেয়াল করলাম আমার মাথার সকল ঝিমুনি চলে গেল। একদম স্বাভাবিক হয়ে গেলাম। কেন জানি না মনে হলো আমি এতক্ষণ একটা ঘুরেছিলাম। কি হয়েছিল আমার বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম যে শরবতটা খাওয়ার পর আমার এমন কেন হলো। কেন মনে হলো সেটা কোনো স্বাভাবিক বাড়ি না। এসব ভাবতে ভাবতে অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমাকে এতটা অদ্ভুত সুন্দরী লাগছে না, যেটা অনুরমার বাড়িতে লেগেছিল। তাহলে আমি কি অরণ্যকে নিয়ে বেশি ভাবছি? বেশি ভাবনার ফলে কি এমন হচ্ছে? চুপ হয়ে বসে বসে এসব ভাবতে লাগলাম। হঠাৎ অনুরমা আর অরণ্যের কথার আওয়াজে ভাবনার আকাশ থেকে ফিরে আসলাম। বেশ সুন্দর করে কথা বলছে দুজন। কত সুখী তারা। আর আমি এদিকে জ্বলে পুড়ে মরছি। অনুরমা আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমার সাথে তেমন কথা বলছো না যে? তুমি কি আমার উপর রেগে আছো? আরে না, রাগ করবো কেন? কি থেকে কি বলবো বুঝে উঠতে পারছি না।
তুমি নিশ্চয় মালিহা। অরণ্যের মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল। আংটি পরানোর দিন দেখেছি, তবে লজ্জায় তোমার দিকে এত তাকায়নি। আজকে মন ভরে দেখলাম, বেশ সুন্দরী তুমি। অনুরমার কথাগুলো একদম স্বাভাবিক মনে হলো। মনেই হচ্ছে না এর মধ্যে কোনো অদ্ভুত বিষয় আছে। হয়তো আমি অরণ্যকে নিয়ে একটু বেশি ভাবছি, তাই ট্রমার পড়ে গিয়েছি। কিন্তু হুট করে কেন এমন হলো আমার? এসব প্রশ্ন মনে ঘুরপাক খেতে লাগলো। চুপ করে বসে রইলাম, কোনো জবাব দিলাম না অনুরমার কথার। অনুরমা পুনরায় বলে উঠল, তুমি কি আমার উপর রাগ করেছ? এভাবে চুপ হয়ে আছো যে? আমি অনুরমার গলার আওয়াজে নিজেকে স্বাভাবিক করে নিলাম আর ভাবলাম এটা আমার মনের ভুল, নিছক আমার কল্পনা ছাড়া আর কিছু না। নিজেকে সামলে অনুরমাকে বললাম, তুমি আমার থেকেও সুন্দরী। তোমার চুল তো মাশাআল্লাহ, কি দাও চুলে, একদম পা পর্যন্ত লম্বা যে। অনুরমা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কিছুই দেই না চুলে, ছোটবেলা থেকে চুলগুলো এত লম্বা। বলতে পারো বংশগতভাবে পেয়েছি। আমার পূর্বপুরুষদের চুল নাকি এমন ছিল, মায়ের মুখে শুনেছি। আমি শান্ত হয়ে বললাম, আচ্ছা, আমাকে যে শরবত দিয়েছ সেটা কিসের? অদ্ভুত লোভনীয় স্বাদের ছিল শরবতটা খাওয়ার পর এর স্বাদের প্রেমে পড়ে গিয়েছি। অনুরমা হাসতে হাসতে বলল, ওটা শুধু তোমার জন্যই বানিয়েছিলাম। ওটা আমাদের বাড়ির পিছনে একটা ফল গাছ আছে, ওই ফল দিয়ে বানানো। বাকিরা সবাই লেবুর শরবত খেয়েছে। তোমাকে শুধু ওই ফলটার শরবত দিয়েছিলাম, কারণ অরণ্যের স্পেশাল বন্ধু তুমি। অনুরমার কথা শুনে আমার কাছে এবার ব্যাপারটা কেমন জানি লাগছিল। মনে হচ্ছে হয়তো অনুরমা ইচ্ছে করেই আমার সাথে এমন করেছে। শরবতে হয়তো কিছু মিশিয়ে দিয়েছে। বড্ড চালাকি মেয়েটা। হয়তো আন্দাজ করতে পেরেছে আমার আর অরণ্যের ব্যাপারটা, তাই এমন করেছে, যাতে ওদের বিয়েতে কোনো ঝামেলা না হয়। খুব রাগ হলো অনুরমার প্রতি। অনুরমার কথার কোনো জবাব না দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। অনুরমা আমার মুখটা তার হাত দিয়ে অনুরমার দিকে ফিরিয়ে বলল, আমার উপর রাগ করলে নাকি? কোনো কথা বলছো না যে? না, রাগ করবো কেন? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, বমি বমি লাগছে একটু, তাই চুপ হয়ে আছি। ও তাই বলো? আমারও একটু গা গুলাচ্ছে। অনুরমার গা গুলাচ্ছে এটা শোনার সাথে সাথে অরণ্য বলে উঠল, অনুরমা, গা গুলালে আমার কাঁধে মাথা রাখো, তাহলে ভালো লাগবে। বাহ, কত ভালোবাসা! আমি যে বললাম আমার বমি বমি লাগছে, আমাকে তো একটা ভালো বললো না, মালিহা একটু শুয়ে রেস্টে নে। আর আগে যখন একটু অসুস্থ হতাম তখন আমার জন্য অস্থির হয়ে যেত, আর আজকে এত বদলে গেল। মাত্র 1 মাসের ব্যবধানে এসব ভাবতে লাগলাম। চোখের কোণে হালকা জল নিয়ে তাকিয়ে দেখলাম অনুরমা অরণ্যর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আমি আর কোনো কথা না বলে বাইরের শূন্য আকাশে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদটা দেখে মনে হচ্ছে আজকে বড় পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হয়ে আছে। দেখতে দেখতে পথ চলতে চলতে ঠিক রাত 2টায় বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে আসার পর পুনরায় অবাক হলাম, কারণ আকাশের চাঁদটা কেন জানি আকাশে নেই। সমস্ত বাড়িতে নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। চিঠি আমাকে বলল, মালিহা মোবাইলের টর্চটা জ্বালাতো, কিছুই দেখতে পারছি না। আমি মোবাইলের টর্চ জ্বালাতে জ্বালাতে বললাম, একটু আগে বাড়িতে বসে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে, আর এখন দেখি চাঁদ নেই। কোথায় গেল চাঁদটা, বলো তো চিঠি? আমার কথা শুনে জেঠির আগে মা বলে উঠল, কিরে মালিহা, তোর কি মাথা গিয়েছে নাকি? অমাবস্যার রাতে চাঁদ দেখলি কিভাবে? কি থেকে কি বলছিস, ঠিক আছে? মায়ের কথা শুনে পাশ থেকে ঝেলি বলে উঠল, কিরে মালিহা, তুই ঠিক আছিস তো? কখন থেকে কি না কি বলে যাচ্ছিস? মা জেঠির কথা শুনে মনে হলো আমি পাগলের মতো ফলাপ করছি, আর তারা এমন বলছে। সত্যিই কি হচ্ছে বুঝতে পারছি না। এদিক দিয়ে মা জেঠির কথা শুনে অরণ্য বলে উঠল, থাক, ওকে আর কিছু বলো না তো।
হয়তো ঠিকমতো ঘুমাতে পারিনি, তাই এমন গোলমেলে লাগছে সব। একটু ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। আর মালিহা, লাইটটা জ্বালিয়ে, বাড়ির একটা লাইট জ্বালিয়ে দে, বেশ অন্ধকার চারপাশ। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিলাম। তারপর অনুরমাকে কাকি বরণ করে ঘরে নিয়ে গেল। অনুরমার লম্বা কালো চুলগুলো দুলাতে দুলাতে বাড়িতে প্রবেশ করলো। জেঠি সব কাজ শেষে আমার হাতে একটা দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলল যে এটা অনুরমাকে দিয়ে আয়। আমি দুধের গ্লাসটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, আজকে দুধের গ্লাসটা নিয়ে অরণ্যের জন্য অপেক্ষা করার কথা ছিল আমার, আর আজকে আমার জায়গায় আছে অনুরমা। এসব ভাবতে ভাবতে দুধের গ্লাসটা নিয়ে রুমে প্রবেশ করতে চমকে গেলাম, কারণ অনুরমা তার লম্বা চুলগুলোর বেনি খুলে চুল এলিয়ে বসে আছে। মনে হচ্ছিল অনুরমা চুলগুলো থেকে কিছু একটা আলো ঝলকানির মতো বের হচ্ছে। কেন জানি না অনুরমা চুলগুলো দেখে মনে মনে ভয় পেতে লাগলাম। ভাবতে লাগলাম, আমি কি আবারও কোনো কল্পনায় ডুবে গেলাম, নাকি এটা সত্যি? ভাবনার কোনো কুল কিনারা না পেয়ে অনুরমার কাছে গেলাম। অনুরমাকে কাছে গিয়ে বললাম, অনুরমা, তোমার জন্য জেঠি দুধ পাঠিয়েছে, অরণ্য আসলে এটা দিও। অনুরমা আমার কথার কোনো জবাব দিল না। আমি বারবার অনুরমাকে ডাকলাম। অনুরমা চুপটি হয়ে বসেই রইল। আমি বুঝতে পারছিলাম না অনুরমা কেন কথা বলছে না। বারবার ডেকেও যখন কোনো সাড়া পাচ্ছিলাম না, তখন অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে যেতে কেন জানি না গাটা ছমছম করতে লাগলো। একটু ভয় ভয় লাগছে। হুট করে এমন ভয় লাগার কারণটাও বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে অনুরমার পিঠে হাত দিয়ে বললাম, কি গো, কখন থেকে ডাকছি, কথা বলছো না যে? দুধের গ্লাসটা কি নিবে না, নাকি টেবিলের উপর রেখে যাব? কিছুতে একটা ভালো, কখন থেকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অনুরমা আমার দিকে তাকালো। অনুরমাকে দেখে আমি ভয়ে কুঁকড়ে গেলাম। অনুরমার চোখগুলো থেকে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আমি ভয়ে ভয়ে অনুরমাকে বললাম, তোমার চোখ কেমন লাল রক্তবর্ণ হয়ে গেল কিভাবে? আর এভাবে তাকিয়ে কি দেখছো? অনুরমা কোনো কথা বলছিল না। এতে করে আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে দুধের গ্লাসটা হাতে পড়ে গেল। আমি দুধের গ্লাসটা ফেলে দিতেই মনে হলো অনুরমার চোখ থেকে কিছু একটা বের হয়ে আমার চোখে প্রবেশ করলো। অনুরমার চুলগুলো পরক্ষণে কিভাবে যেন আপনা আপনি বিনুনি হয়ে গেল, আর বিনুনিটা দিয়ে আমাকে ফেঁসিয়ে ধরলো। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমার মাথায় ব্যথা হতে লাগলো। কোনো রকমে ওমাগো বলে চিল্লানি দিতে জেঠি রুমে প্রবেশ করে বলল, কিরে মালিহা, এভাবে দুধের গ্লাস হাতে নিয়ে চেঁচিয়ে উঠলে কেন? তোকে না বললাম গ্লাসটা অনুরমাকে দিতে? কিন্তু তুই গ্লাসটা না দিয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আমি জেঠির কথা শুনে নিজেকে দেখে চমকে গেলাম। সত্যিই তো, আমি দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। একটু আগে যে কাহিনীটা ঘটলো সেটা কি তাহলে মিথ্যা? হাতের গ্লাসটা দিয়ে তাকিয়ে দেখলাম গ্লাসটা একদম অক্ষত অবস্থায় আছে। তাহলে একটু আগে যে গ্লাসটা হাতে পড়ে গিয়েছিল সেটা কি ছিল? অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমা খাটের উপর হালকা ঘোমটা টেনে বসে আছে। আর অনুরমার চুলগুলো খোলা না, বরং বিনুনি করা। কি বলবো জেঠিকে বুঝতে পারছিলাম না। আমার সাথে এগুলো কি হচ্ছে? ঘটনা যদি সত্যি হয়, তাহলে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার পর আমার হাতে আসলো কি করে? আর ঘটনা যদি মিথ্যা হয়, তাহলে আমি এত কিছু বারবার কেন দেখছি? এগুলো কি নিছকই আমার কল্পনা, নাকি এর মধ্যে রহস্য আছে? এভাবে ভেবে আমি ব্যাকুল হয়ে যাচ্ছিলাম। নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম। অনুরমার গলার আওয়াজে আমার নীরবতা কাটলো। অনুরমা খাট থেকে উঠে আমার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হুট করে এভাবে চিল্লানি দিয়ে উঠলে যে? কখন থেকে তোমাকে ডাকতেছি, তুমি দুধের গ্লাসটা নিয়ে কোনো কথাই বললে না, এসে দাঁড়িয়ে রইলে, আর হুট করে এভাবে চিল্লানি দিয়ে উঠলে। কিছু কি হয়েছে তোমার? আমি অনুরমার কথা শুনে অনুরমার দিকে তাকিয়ে আবার বিস্মিত হলাম, কারণ অনুরমার চেহারা একদম স্বাভাবিক মানুষের মতোই। তাহলে এতক্ষণ কি সত্যি আমি কল্পনার জগতে ছিলাম? এটা ভেবে আবার চুপ হয়ে রইলাম। অনুরমা আমাকে ধাক্কা দিয়ে বলল,
কি ব্যাপার, আবার কোথায় হারালে? কথা বলছো না যে? তোমার কি শরীর খারাপ লাগছে? পাশ থেকে জেঠি বলে উঠলো, কিরে মালিহা, তোর কি হয়েছে? সেই সকাল থেকে কেমন জানি অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছিস। তোর কি শরীর ঠিক নেই? না জেঠি, ঠিক তা না। কি যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। শরীর ঠিকই আছে। আরও কিছু বলতে যাব এই মুহূর্তে খেয়াল করলাম অরণ্য রুমে প্রবেশ করেছে। অরণ্য রুমে ঢুকে জেঠিকে বলল, হ্যাঁ মা, আমি আগেই বলেছিলাম ওর হয়তো ঘুম হয়নি ঠিক করে, না ঘুমাতে পেরে এমন করছে। ওকে আর কোনো কাজ দিও না, একটু ঘুমাতে দাও। ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকেই তো ঘুম পাগল, তাই ঘুমাতে না পেরে এমন করছে। জেঠি অরণ্যকে জবাবে বলল, হ্যাঁ তা ঠিক বলেছিস। ঘুম না হলে মাথা ঠিক থাকে? ওর সত্যিই ঘুমের প্রয়োজন। জেঠির কথা শুনে অরণ্য আমার দিকে তাকিয়ে বলল, যা মালিহা, একটু ঘুমিয়ে নে। ঘুম দিলেই দেখবি শরীর ভালো লাগছে, মন মেজাজ ঠিক হয়ে গিয়েছে। অরণ্য জেঠির কথা শুনে মনে হলো সত্যি হয়তো ঘুমের কারণে আমার শরীরটা একটু খারাপ লাগছে। তাই কি না কি দেখছে অরণ্যকে হারানোর ট্রমা থেকে হয়তো এখনো বের হতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমি দুধের গ্লাসটা অনুরমার হাতে দিয়ে রুম থেকে বের হতে নিব। ঠিক এই মুহূর্তে আমার ভিতরটা কষ্টে কেঁপে গেল। অরণ্যকে পুরোপুরি হারিয়েছি এটা ভেবে নিজের কষ্টটাকে চাপা দিয়ে আরেকবার অরণ্যের দিকে তাকাতেই অনুরমার চোখের দিকে চোখ পড়ল। খেয়াল করলাম অনুরমার চোখগুলো ঘুরছে, সে সাথে আমার মাথাটাও ঘুরছে। মাথার ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। আচমকা এমন মাথা ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না। বমি বমি লাগলো খুব। কি হচ্ছে সব কিছু যেন মাথার উপর দিয়ে যেতে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম আমার রুমে, কিন্তু আমি তো ছিলাম অরণ্যর রুমে। কোনো রকমের চোখটা টেনে চোখগুলো খুলে উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে মা বলে উঠলো, কি রে মালিহা, কি হয়েছিল তোর? এভাবে জ্ঞান হারালি যে? সেই কখন জ্ঞান হারালি? আর এখন বিকেল 5টা বাজে। বিকেল 5টা বাজে শুনেই আমি চমকে গেলাম। তার মানে আমি রাত থেকে অজ্ঞান হয়ে পড়েছি আছি। শরীরটা বেশ দুর্বল লাগলো। মায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ অসহায় হয়ে বসে আছে। আমাকে নিয়ে হয়তো একটু বেশিই চিন্তা করছে মা। আমি মায়ের অসহায় মুখটা দেখে বললাম, আরে মা, জানি না কি হয়েছে, বিয়ে বাড়ির এত কাজের মধ্যে শরীরটা বেশি দুর্বল হয়ে গিয়েছে। তার উপর ঘুম হয়নি ঠিক করে, এজন্য হয়তো এমন হয়েছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। মা আমার মাথায় হাত বুলিয়ে খাবার আনতে গেল। এ সময় তীরা আমার রুমে ঢুকে বলল, কিরে, এখন কেমন লাগছে? শরীর ঠিক আছে তো নাকি? এখন ভালো লাগছে। আচ্ছা, আমি এত সময় কি করে অজ্ঞান থাকলাম বুঝতে পারছি না। কি থেকে কি হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু কল্পনা, আবার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছুই সত্যি। সত্য আর কল্পনার মাঝে ফারাক খুঁজে পাচ্ছি না রে, ভালো লাগছে না কিছু। তীরা আমার পাশে বসে আমার কপালটায় হাত দিয়ে বলল, না, জ্বর নেই। মনে হচ্ছে অরণ্যের ট্রমা থেকে বের হতে পারছিস না, তাই এমন হচ্ছে। অরণ্য অন্য কারো হয়ে গিয়েছে, এই শোকটা সামলাতে পারছিস না তো, তাই হয়তো জ্ঞান হারিয়েছিস। মালিহা, এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ বল? তুই তো এভাবে কষ্ট পাচ্ছিস, আর অরণ্য ঠিকই অনুরমাকে নিয়ে হাসছে, খুশিতে আছে। গিয়ে দেখ সাদা তারা কত সুখে আছে। ওই বেইমানটার কথা ভেবে তুই নিজের এই হাল কেন করছিস? অরণ্যর কথা শুনতে বুকটা কষ্টে ফেটে গেল। অরণ্যকে হারিয়ে ফেলেছি ভাবতেই যেন মনটা বেকুল হয়ে পড়ল। বুক ফেটে কান্না বের হতে লাগলো। নিমিষে কান্নায় ভেঙে পড়লাম। তীরাকে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে এমন কেন হলো? আমার অরণ্য আমাকে ছেড়ে কেন গেল? আমার অরণ্যকে ছাড়া থাকতে যে আমার বেশ কষ্ট হচ্ছে। আচ্ছা, অরণ্য কি বুঝতে পারছেন আমার ভিতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে? কি করে পারলো এভাবে বদলে যেতে? কি করে পারলো 10 বছরের সব স্মৃতি মুছে দিতে? কি করে পারলো আমার সাথে কাটানো দিনগুলো ভুলে যেতে? কই, আমি তো কিছুই ভুলতে পারছি না। আমি তো আমার অরণ্যের ভালোবাসা মাখা দিনগুলো ভুলতে পারছি না। কেন এগুলো আমার মনে হচ্ছে বারবার? বলতো, অরণ্যকে কেন ভুলতে পারছি না বলতো? কেন মনে হচ্ছে আমি একটা দুঃস্বপ্ন দেখছি? আমার অরণ্য আমার সাথে এমন করেনি। কেন মনে হচ্ছে আমার অরণ্য আমাকেই ভালোবাসে?
এগুলো সব মিথ্যা, বল না এগুলো মিথ্যা। আমার অরণ্যকে ফিরিয়ে দে না, আমি যে অরণ্য ছাড়া থাকতে পারছি না। আমার কলিজাটা যে ফেটে যাচ্ছে, আমার মনটা যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। 10টা বছরের ভালোবাসা কাছে 1টা মাসের ভালো লাগা বড় হয়ে গেল। হে তীরা, বল না অরণ্যকে আমার ওকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। তুই আর কষ্ট পাস না, তুই একটু শক্ত হয়। এভাবে ভেঙে পড়লে চলবে না মালিহা। কেন শুধু শুধু নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস বলতো? এসব করলেও আর তোর অরণ্য ফিরে আসবে না। তোর অরণ্য এখন অন্য কারো একটা মনে নিতে শিখ। বেঈমানদের কাছে 10 বছর কিছুই না। শুধু শুধু বেঈমানটার জন্য কষ্ট পেয়ে নিজের ক্ষতি করিস না। এসব বলতে বলতেই তীরা মাকে দেখে বলল, মালিহা কান্না থামা, কাকি আসছে। কাকি এভাবে কাঁদতে দেখলে 1000 প্রশ্ন করবে। এত প্রশ্ন উত্তর দিতে পারবি না এখন। নিজেকে সামলে নে, যা হয়েছে তো হয়েছে, এটা নিয়ে আর ভেবে কষ্ট বাড়াস না। মা আসার কথা শুনে আমি কোনো রকম নিজের কান্না সংযত করে নিলাম। মা এসে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিল। খাওয়ার পর শরীরটাই বেশ শক্তি পাচ্ছিলাম। এদিকে বিকেলে পেরিয়ে সাঁঝ নামলো। তীরা আমাকে বলল, চল একটু ছাদে যাই। তুইও অরণ্যকে দেখিয়ে দে যে তুইও তাকে ছাড়া ভালো আছিস। তুই শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করলে অরণ্য নিজেকে হিরো ভাবতে থাকবে। তীরার কথা শুনে ছাদে যাওয়ার সাহস করলাম, তাই তীরাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য রওনা হলাম। 1 সিঁড়ি পার হতেই তীরা বলল, মালিহা তুই যা, আমি ঘর থেকে মোবাইলটা নিয়ে আসি। মোবাইলটা তোর খাটে রেখে এসেছি। আচ্ছা, সাবধানে যা। তীরা চলে যাওয়ার পর আমি সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে চমকে গেলাম। বিস্মিত হয়ে খেয়াল করলাম, তীরা চলে যাওয়ার পর আমি ছাদে উঠে খেয়াল করলাম অনুরমার চুলগুলো কেমন আঁকা বাঁকা হয়ে উঠছে। আমি ভয়ে চমকে গেলাম। ভাবলাম এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। পাশে অরণ্যকে দেখে দ্বিতীয়বার চমকালাম। খেয়াল করলাম অরণ্য ছাদের মধ্যে শুয়ে আছে, আর অনুরমা অরণ্যের উপর কি যেন করছে। মনে হচ্ছে কিছু একটা অরণ্যের উপর পিছাচ্ছে। কিছুটা অদ্ভুত লাগছিল বিষয়টা। আমি দৌড়ে অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, অরণ্যের কি হয়েছে? এভাবে শুয়ে আছে যে, আর তুমি অরণ্যকে এমন করতেছো কেন? আমার কথা শুনে অনুরমা আমার দিকে তাকালো। অনুরমা আমার দিকে তাকাতে ভয় পেয়ে গেলাম, কারণ অনুরমা চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এতটা বিভৎস হয়ে গিয়েছিল তার চেহারা, তা দেখে ভয়ে কুঁকড়ে গেলাম। তবুও সাহস জুগিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? সত্যি কি এগুলি আমার কল্পনা, নাকি এর বাইরে কোনো কিছু আছে? খেয়াল করলাম অনুরমা আমার কথার কোনো জবাব দিচ্ছে না। কোনো রকম জবাব না পেয়ে যখনই আমি অনুরমাকে ধরতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম অনুরমার চুলগুলো সাপের মতো আমার দিকে তেড়ে আসছে। আমি ভয় পেয়ে পিছুতে লাগলাম। আমার পিছানোর সাথে সাথে চুলগুলো লম্বা হয়ে আমার পিছনে আসতে লাগলো। আমি পিছুতে পিছুতে এক পর্যায়ে ছাদের কার্নিশে চলে গেলাম। ঠিক এই সময়ে চুলগুলো আমাকে পেঁচিয়ে ধরলো। এমনভাবে পেঁচিয়ে ধরলো যে আমার দম আটকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শরীরটা মোচড়াতে লাগলো। নিজেকে ছাড়ানোর যত চেষ্টা করছিলাম, ততই চুলগুলো আমাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো। এক পর্যায়ে আছাড় মেরে ফেললো। আছাড় মারার পর মাথায় প্রচণ্ড আঘাত পেলাম। ছাদের মাঝে থেকে একটা ফেরেক হাতে ঢুকে গেল। কোনো রকম অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমার চেহারাটা হিংস্র হয়ে গিয়েছে। হাতের ফেরেকটা ঢুকে টলমল করে রক্ত বের হতে আমি ব্যথায় চিল্লানি দিয়ে উঠলাম। ঠিক এই মুহূর্তে তীরার ডাকে পুনরায় অবাক হলাম, কারণ আমি খেয়াল করলাম আমি এখনো সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। তার মানে আমি এখনো ছাদে যাইনি। তাহলে একটু আগে আমার সাথে যা ঘটলো সেটা কি আমার কল্পনা? ভাবতে ভাবতে একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন তীরা ধাক্কা দিয়ে বলল, কি হলো? তুই এভাবে চিল্লানি দিয়ে উঠলি, আর তোর হাতে কি হলো? এভাবে রক্ত পড়ছে যে?
তীরার কথায় হাতটা দেখে আমি ভাবলাম কিছুক্ষণ আগের ঘটনা যদি মিথ্যে হয়, তাহলে আমার হাতে ফেরেক ঢোকার আঘাতের চিহ্নটা কিভাবে হলো। অবশ্য এটা আমার কল্পনা না। যদি আমার কল্পনা হতো তাহলে আঘাতের চিহ্নটা হাতে থাকতো না। এবার বিশ্বাস হলো এতক্ষণ যা ঘটেছে সেটা মোটেও আমার কল্পনা না, এটা কোনো মায়া। আমি নিশ্চিত কোনো মায়ার জালে ফেসে গিয়েছি। আর অনুরমা কোনো সাধারণ মানুষ না। রহস্যের কড়া একটা গন্ধ পেলাম, কিন্তু সে কি সেই রহস্য? আমি কি সেটা উদ্ঘাটন করতে পারবো? অপরদিকে তীরা এভাবে আমাকে ভাবনাতে ডুবে দেখে পুনরায় ধাক্কা দিয়ে বলল, কি রে মালিহা, কথা বলছিস না কেন? আমি তীরার কথায় ভাবনার জগৎ থেকে নিজেকে বের করে এনে বললাম, না তেমন কিছু না, চল ছাদে যাই। তীরাকে নিয়ে ছাদে যাওয়ার পর খেয়াল করলাম অরণ্য আর অনুরমা দাঁড়িয়ে আছে। অনুরমা আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? এরকম আঘাত ফেলে কি করে? পাশ থেকে অরণ্য আমার হাতটা দেখে বলল, মালিহা দেখি তো তোর হাতটা কি করে এমন জখম করলি, সাবধানে চলতে পারিস না? এ বলো অরণ্য আমার হাতটা নিয়ে হাত দেখতে লাগলো। এর মধ্যে অনুরমার দিকে খেয়াল করে দেখলাম অনুরমা চোখ রাগে রক্তবর্ণ হয়ে রক্ত ঝরছে। আমি অনুরমাকে এভাবে দেখার পর নিজেকে বেশ শান্ত রাখলাম। এবার আমার মনে হলো অনুরমা সত্যিই সাধারণ কোনো মানুষ না। এসবের পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। এসব ভেবে অরণ্যর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তোকে দেখতে হবে না, আমি ঠিক আছি। হাতটা ছাড়িয়ে অনুরমার দিকে এবার খেয়াল করলাম। অনুরমার চোখগুলো স্বাভাবিক। আমি বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য অরণ্যকে বললাম, দেখতো অরণ্য, হাতের এই জায়গাটায় কি বেশি জখম হয়েছে? তোর মতিগতি বুঝি না। এ বলিস হাত না ধরতে, এখনই বলছিস আবার দেখে নিতে। কি যে করিস না, দে দেখি। এ বললো অরণ্য আমার হাতটা নিয়ে দেখতে দেখতে বলল, ভালোই তো জখম হয়েছে, এভাবে ফেরেক ঢুকলো কি করে? আমি অরণ্যকে পুনরায় বললাম, একটু রক্তটা মুছে দে তো। অরণ্য রক্তটা আলতো করে মুছতে থাকলো আর বলতে লাগলো, এত বেখেয়ালিভাবে চললে হয়? একটু সাবধানে চলতে পারিস তো। আমি অরণ্যর কথায় পাত্তা না দিয়ে অনুরমার দিকে তাকালাম। খেয়াল করলাম অনুরমার চোখ থেকে পুরোনায় রক্ত ঝরতে লাগলো। ব্যাপারটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি অরণ্যর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, হাত দরক দেখাতে হবে না, বলে অনুরমার দিকে আবার তাকালাম। লক্ষ্য করলাম এবার অনুরমা বেশ স্বাভাবিক হয়ে আছে। খুব ভালোই বুঝতে পেরেছিলাম এই বিয়েটার পেছনে যথেষ্ট রহস্য আছে, কিন্তু কি সে রহস্য? সব কিছুই আমার কাছে অজানা। মনে মনে স্থির করলাম এই রহস্য যে করেই হোক উদ্ঘাটন করব। এর মধ্যে অনুরমা ডেকে বলল, কি গো মালিহা, তুমি হুটহাট চুপ হয়ে যাও কেন? আরে এমনি, শরীর ভালো লাগছে না তো তাই। কি হয়েছে তোমার? শরীরটা একটু দুর্বল, খাওয়া দাওয়া ঠিক করে করো না তাই তো? হ্যাঁ, একটু খামখেয়ালি করি খাওয়া নিয়ে, খেতে মন চায় না বলতে পারো। কি যে বলো না, এই বয়সে বেশি বেশি খাবা, এখনই তো খাওয়ার সময়। আচ্ছা খাবো, যাই এখন, রাত হয়ে এসেছে, শরীরও ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। বলে ছাদ থেকে চলে আসলাম। এসে চুপ হয়ে শুয়ে রইলাম। দেখতে দেখতে রাত গভীর হলো। অরণ্যের রুমটা আমার রুমের পাশাপাশিই ছিল, তাই হুট করে আমার কানে একটা বিকট আওয়াজ আসলো। আমি আওয়াজটা খেয়াল করে দেখলাম অরণ্যের রুম থেকে আসছে। অরণ্যের রুমের দিকে একটু এগুলাম। আওয়াজটার তীব্রতা আরও বাড়তে লাগলো। অরণ্যের রুমের কাছে আসতে আওয়াজটা আরও প্রখর হলো। একটু স্থির হয়ে বোঝার চেষ্টা করলাম এটা কিসের আওয়াজ। কেন জানি না মনে হলো হাড়গোড় খাওয়ার আওয়াজ হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম জানালাটা হালকা খোলা। জানালা দিয়ে উঁকি দেওয়ার ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না।
অনেক ভেবে মন স্থির করলাম যে একটু উকি দেওয়া যাক। মন স্থির করে যখন উকি দিলাম, ভয়ে আটকে গেলাম। কারণ অনুরমা অরণ্যকে ফাঁসে শুইয়ে একটা মৃত বিড়াল কুড়মুড় করে চিবিয়ে খাচ্ছে। অরণ্য তখন বিভোর ঘুমে মগ্ন, আর এদিকে ভয়ে আমার পা কাঁপতে লাগলো। তবুও মনের সাহস জুগিয়ে নিজের মনের জোর বাড়ালাম। খেয়াল করলাম অনুরমা বিড়ালটা খেয়ে অরণ্যের পাশে বসে কি যেন ভিড় করছে। সাথে সাথে অরণ্য শূন্যে ভাসছে। অরণ্যকে শূন্যে ভাসিয়ে অনুরমা একদম চুপ হয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর আবার অরণ্যকে শূন্য থেকে নামিয়ে চোখ খুলে অরণ্যের দিকে তাকালো। অরণ্যের দিকে তাকাতেই একটা আলোর রোশনি অনুরমার চোখ থেকে বেরিয়ে অরণ্যের কপালে প্রবেশ করলো। অরণ্যের কপালে আলোটা প্রবেশ করার সাথে সাথে আশ্চর্যজনকভাবে বিড়ালের অবশিষ্ট হাড়গুলো জোড়া লেগে জ্যান্ত হয়ে গেল। আর বিড়ালটা জানালার কাছে এসে ঝাঁপ দিয়ে আমার উপরে উঠে মুখে আঁচড় কাটলো। মুখে আঁচড় কাটতে আমি বিকটভাবে চিৎকার দিয়ে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। তাড়াহুড়ো করে পাশে রাখা গ্লাস থেকে গপ গপ করে পানি খেলাম। এই মুহূর্তে খেয়াল করলাম আমার মুখে হালকা জ্বলুনি হচ্ছে। আমি লাইটটা জ্বালিয়ে আয়নার কাছে গিয়েই ভয় পেয়ে গেলাম মুখে আঁচড়ের দাগ দেখে। আমার আর বুঝতে বাকি রইল না আমি অনেক বড় মায়ার জালে ফেঁসে গিয়েছি। পরদিন রাতেও একইভাবে হাড়গুড়ের আওয়াজ পাচ্ছিলাম। ঘড়িতে খেয়াল করে দেখলাম রাত তখন 3টা বাজে। আমি আওয়াজ বরাবর এগিয়ে জানালার কাছে গিয়ে উকি দিয়ে দেখলাম আগের রাতের অনুরমা যা করছিল আজকেও একই কাজ করছে। এবার আমি জানালার পাশে দাঁড়িয়ে নিজের হাতের কাটা অংশটা একটু আঁচড় দিয়ে কেটে রক্ত বের করলাম। রক্ত বের করে জানালার পাশের দেয়ালে একটা চিহ্ন আঁকলাম। কারণ আমি যদি এটা স্বপ্ন দেখে থাকি তাহলে পরদিন এই রক্তের চিহ্নটা দেওয়ালে থাকবে না, আর যদি এটা বাস্তব হয়ে থাকে তবে পরদিন দেয়ালে রক্তের চিহ্নটা পাবো। এই মুহূর্তে বিড়ালটি আমার উপরে এসে ঝাঁপ দিতে আমি চিৎকার করে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম রাত 4টা বাজে। তার মানে আমি ওইখানে 1 ঘন্টা কাটিয়েছি। এখন শুধু সকাল হওয়ার পালা, আর দেখতে হবে ওই রক্তের চিহ্নটা ওখানেই আছে নাকি। রক্তের চিহ্নের কথা মনে হতে আমার চোখ গেল আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতে জখমটা থেকে রক্ত পড়ছে। তার মানে এতক্ষণ যা হয়েছে তা আমার স্বপ্ন ছিল না। তবুও পুরোপুরিভাবে বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে রাতের আধার গুছিয়ে আকাশটা লাল হয়ে পূর্ব গগনে সূর্য উঠতে লাগলো। আমি হাতে জখমটায় মলম লাগিয়ে ঘর থেকে বের হলাম। তখন হালকা হালকা আলো ছিল, পুরোপুরি সূর্য ওঠেনি। ঘর থেকে বের হয়ে আরেকটা বিষয় লক্ষ্য করে চমকে গেলাম। রুম থেকে বের হয়ে আরেকটা বিষয় দেখে চমকে গেলাম। খেয়াল করলাম একটা অপরূপ সুন্দরী মেয়ে বাগানের দিকে হেঁটে যাচ্ছে। মনে মনে ভাবলাম গেট তো তালা দেওয়া, তাহলে এই মেয়ে বাড়িতে ঢুকলো কি করে? আমিও মেয়েটার পিছু নিলাম। মেয়েটা দৌড়ে বাগানের দিকে যেতে লাগলো। আমিও মেয়েটার পিছন দৌড়াতে লাগলাম। বললাম, এই কে তুমি? দাঁড়াও বলছি, না হয় কিন্তু চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাক দিব। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? দাঁড়াও বলছি। খেয়াল করলাম মেয়েটা আমার কথা পাত্তা না দিয়ে দৌড়াতে লাগলো। আমিও জোরে ধরে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন মেয়েটাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। এ তো অনুরমা। কিন্তু অনুরমার তো ঠোঁটের নিচে তিল ছিল না, আর অনুরমার রূপে এত সুন্দর আলো ঝলকানিও ছিল না। হে মেয়েকে তো তাহলে কে? পরক্ষণে ভাবলাম হয়তো এটাও একটা মায়া, আর অনুরমা আমাকে সেই মায়ায় ফাঁসিয়ে রেখেছে। আমি একটু কর্কশ গলায় বললাম, কি হয়েছে অনুরমা? তুমি আমাকে দেখে দৌড়াচ্ছ কেন? আর বাগানের দিকে বা কেন যাচ্ছ? মেয়েটা তাড়াহুড়ো করে বলতে লাগলো, আমি অনুরমা না। আমি বিস্মিত হলাম। কথাটা শোনার পর বিস্মিত হয়ে বললাম, আমার সাথে কিসের নাটক করছো? তুমি অনুরমা না। আমি বললেই
বিশ্বাস করব? সত্যি বলছি আমি অনুরমা না। মেয়েটার কথা শুনে কেন জানি না মনে হলো মেয়েটা সত্যি বলছে। তাই মেয়েটাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে? তুমি দেখতে তো একদম অনুরমার মতো। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এখন এসব বলার সময় না। আলো ফুটলেই আমি অদৃশ্য হয়ে যাব। কালকে ভোর 5টায় এখানেই থেকো। তবে আলো ফুটার আগে এসো। সূর্যের আলোতে আমি দৃশ্যমান হতে পারবো না। সূর্য ওঠার সাথে সাথে আমার শক্তি বিলীন হয়ে যায়। মেয়েটার কথা শুনে বিস্ময়ের পাল্লাটা ভারী হলো। বিস্মিত হয়ে বললাম, তাহলে তুমি কে সেটা তো বলে যাও। বলতে বলতে খেয়াল করলাম মেয়েটা অদৃশ্য হয়ে গেল। মাথাটা খুব ব্যথা করছে। বুঝতে পারছি না আমার সাথে কি করছে। মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটা অনুরমার মতো দেখতেও বিকল। মেয়েটা যদি অনুরমা না হয় তবে এই মেয়েটা কে, আর এখানেই বা কেন এসেছে? মেয়েটা মিলিয়েই বা গেল কি করে? আমি কি স্বপ্ন দেখছি? চারপাশ ভালো করে খেয়াল করে হাতে সিমটি কেটে আহ করে শব্দ করে উঠলাম, তার মানে আমি কোনো স্বপ্ন দেখছি না। তবে ওই মেয়েটাকে ভাবনার জগৎ থেকে যেন আসতেই পারছি না। এসব ভাবতে ভাবতে সামনে এগোতে লাগলাম। এর মধ্যেই অরণ্য আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি রে, তুই এত সকাল সকাল বাগানে এসে কি করছিস? অরণ্যকে দেখে হালকা রেগে গিয়ে বললাম, তোকে কি জবাব দিতে হবে নাকি? তুই তোর বউ রেখে এখানে এসেছিস কেন? অনুরমা কোথায়? অনুরমা ঘুমাচ্ছে। আচ্ছা, তুই ইদানিং অদ্ভুত ব্যবহার কেন করছিস? আমার সাথে সবসময় কেমন জানি খারাপ আচরণ করিস। কি করেছি আমি? কি করেছিস সেটা মনে হয় তুই জানিস না, আবার আমাকে বলতে আসছিস কি করেছি। এত ভালোগিরি তোকে দেখাতে কে বলেছে রে? আমার পিছনে লাগিস কেন সব সময়? বিয়ে করেছিস, বউ নিয়ে ভালো থাক, আমার কথা তোকে ভাবতে হবে না। রাগ লাগে অনেক। আজীব, আমি কি এমন করলাম বলবি তো? শুধু শুধু রাগ দেখাচ্ছিস তুই। আমার সাথে এরকম করলে বেশ খারাপ লাগে, কিন্তু একদম এরকম করবি না। অরণ্য কথা বলতেই লাগলো। অরণ্যর কথা যতই শুনছিলাম ততই শরীরটা রাগে গিজ গিজ করতে লাগলো। রাগের মাত্রাও বেড়ে যেতে লাগলো। রাগ হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বললাম, শর্ত এখান থেকে আমার সাথে কথা বলতে আসবি না। অসহ্য লাগে তোকে, এটা বুঝতে পারছিস না কেন? যত সব আজাইরা ফক ফক শুধু। বলেই আমি বাড়ির সামনে এসে চমকে গেলাম, কারণ খেয়াল করলাম অরণ্য বাড়ির সামনে দাঁড়ানো আর তার পাশে অনুরমা দাঁড়ানো। তাহলে একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম? তাহলে কি আমি কল্পনায় অরণ্যকে ভেবে কথা বলছিলাম? আমি সব গুলিয়ে যেতে লাগলাম। সব কিছুতে একটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু এই কিন্তুর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরমা আমার কাছে এসে বলল, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো যে? আর এত সকাল সকাল বাগানের দিকে গিয়েছিলে কেন? অনুরমার কথা শুনে ভাবনার গোড় থেকে বেরিয়ে বললাম, এমনি হাঁটতে গিয়েছিলাম, শরীর ভালো লাগছে না তো, তাই ভাবলাম বাগানে হাঁটলে মনটা ভালো লাগবে, এই আর কি। অনুরমা আমার মুখে তার হাত দিয়ে ধরে বলল, কি ব্যাপার মালিহা, তোমার মুখে আঁচড়ের দাগ কিসের? একদম লাল হয়ে আছে যে, কোথায় গিয়ে আঁচড় লাগলো? অনুরমা যখন আঁচড় স্পর্শ করলো আমার হালকা ব্যথা অনুভব হলো। আমি ব্যথা উফ করে উঠলাম। তখনই মনে পড়লো রাতের কথা। রাতের কথা মনে হতেই মনে হলো যে আমি তো আমার হাতের রক্ত দিয়ে অরণ্যের জানালার পাশে একটা চিহ্ন দিয়েছিলাম। আমাকে দেখতে হবে চিহ্নটা আছে কিনা। চিহ্নটা যদি থাকে তাহলে বুঝতে হবে আমি মায়ে ফেসে আছি। আমার সাথে যা ঘটছে সব বাস্তব, কিন্তু আমি এর সঠিক রহস্য উদ্ঘাটন করতে পারছি না। আমার নীরবতা দেখে অনুরমা আবার বলে উঠলো, কি ব্যাপার, চুপ হয়ে আছো যে? আঁচড় কি করে লাগলো বললে না তো? আমি আমতা আমতা করে অনুরমাকে বললাম, জানি না কি করে আঁচড় লাগলো, হয়তো কোনো ভাবে লেগেছে। কি যে করো না, সাবধানে চলতে তো পারো, একটু মলম লাগিয়ে নিও। অনুরমার কথা শুনে কোনোরূপ জবাব না দিয়ে বাড়ির ভিতর ঢুকলাম। বাড়ির ভিতর ঢুকতে আমার মনে হলো আমি যে অরণ্যের রুমের জানালায়
সিন হয়ে এসেছিলাম সেটা দেখে আসা যাক। যে ভাবনা সেই কাজ। দৌড়ে গেলাম অরণ্যর রুমের পাশে। অরণ্যর রুমের পাশে গিয়ে খেয়াল করলাম সিংহটা জানালার পাশে আঁকা আছে। তার মানে আমি যা দেখেছিলাম সেটা আমার স্বপ্ন না। তবে আমার সাথে কেন এমন হচ্ছে? আর অনুরমা কে? অরণ্যকে বিয়ের পিছনেও একটা কারণ আছে বলে মনে হচ্ছে। সবকিছুই রহস্যময়, তবে আমি সেটা এখনো বের করতে পারছি না। সারাটা দিন শুধু এসব চিন্তা করে পার করলাম, আর ভিতরে ভিতরে ছটফট করতে লাগলাম। ছটফট করতে করতে দিন পেরিয়ে রাত নামলো। আগের রাতে মতোই একটা বিকট আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি আবার আওয়াজ ধরে এগিয়ে অরণ্যের রুমে জানালার কাছে গেলাম। এবার অনুরমাকে দেখে আরো চমকে গেলাম। অনুরমার চেহারা এতটা বীভৎস, ভাষায় প্রকাশ করার মতো না। অনুরমা চুলগুলো সাপ হয়ে অরণ্যকে পেঁচিয়ে রেখেছে। অরণ্যকে পেঁচিয়ে কি যেন ভিড় করছে। আমি অরণ্যের এরকম হাল দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। চিন্তা করলাম এখানেই অনুরমার রুমে যাব, গিয়ে অনুরমাকে ধরবো, আমার যা হয় হবে। এই ভেবে অরণ্য রুমে যেতে নিবে এ সময় পুনরায় খেয়াল করলাম অরণ্যকে অনুরমা বিছানায় শুয়ে স্বাভাবিক রূপে ফিরে আসলো। এবার অনুরমা হাতটা বাড়াতেই মনে হলো কেউ একজন তার হাতে একটা বোতল দিয়েছে। বোতলটা দেখতে অনেকটা গোলাপ জলের বোতলের মতো। অনুরমা সেই বোতলটা দিয়ে অরণ্যের শরীরের উপর কি যেন পানির মতো ছিটাচ্ছে। তখন অদ্ভুত রকমের একটা গন্ধ চারদিকে বিরাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না অনুরমা ঠিক কি করতে চাচ্ছে। পানি ছিটাতে ছিটাতে অনুরমা মুখে কি যেন বিড় করছিল। আর অরণ্য কিছুক্ষণের মধ্যে উঠে বসলো, কিন্তু অরণ্যকে কেন জানি না স্বাভাবিক মনে হচ্ছিল না। অরণ্য উঠতে অনুরমাকে জড়িয়ে ধরলো। অনুরমাকে জড়িয়ে ধরে জানালার দিকে তাকাতে আমার চোখের সাথে অরণ্যের চোখ পড়লো। অরণ্যের চোখে চোখ পড়তে মনে হলো অরণ্যের চোখ থেকে আগুন বের হচ্ছে। আমি অরণ্যের চোখে তাকিয়ে থাকতে পারছিলাম না, আবার চোখ সরাতেও পারছিলাম না। খেয়াল করলাম অরণ্যের চোখ থেকে আগুনটা আমার দিকে আসছে। আগুনটা আমার দিকে আসতে আগুনটার উত্তাপে আমার মুখে সেকা লাগলো। মুখে সেকা লাগতেই অসম্ভব জ্বলনি অনুভব করলাম। আর খপ করে ঘুম থেকে উঠে দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি। তার মানে আগের রাতে যেভাবে আমি মায়ায় ফেসে গিয়েছিলাম, আজকেও সেভাবে ফাঁসলাম। ঘড়ির কাঁটায় খেয়াল করলাম 4টা বাজে। মনে হলো এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। অনুরমা নিশ্চিত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য অরণ্যকে বিয়ে করেছে। তবে অরণ্যের চোখ এমন হয়ে গেল কেন? কি হচ্ছে সব বুঝতে পারছি না। এর মধ্যে আমার জানালাটা মনে হলো কেউ খুলছে, আর আমি জানালা খোলার আওয়াজ পেলাম। জানালা খুলতে একটা সূক্ষ্ম আলোর রোশনি জানালা দিয়ে আসলো। আমি আলোটার দিকে তাকাতে একটা রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা দিয়ে এগোবো কিনা বেশ দুটানায় পড়ে গেলাম। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলাম রাস্তা দিয়ে এগোনো যাক। এভাবে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। যতই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ততই বিকট আওয়াজ শোনা যাচ্ছিল। ভয়ে পিছনে আসতে নিয়ে খেয়াল করলাম আমি শূন্যে আছি, আর পিছনের রাস্তাটা মিলিয়ে গিয়েছে। এখন যদি আমি পিছনে আসতে চাই তাহলে নির্ঘাত পড়ে যাব। উপায় না পেয়ে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে একটা বিষয় দেখে ভয়ে কেঁপে উঠলাম। কারণ খেয়াল করলাম সামনে অরণ্য আর অনুরমা দাঁড়ানো। আমি বিস্মিত হয়ে অরণ্যর দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলাম, কারণ অরণ্যর চোখে আগুনের লাভা জ্বলছিল। অরণ্যকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলাম, কিরে, তোর চোখে কি হয়েছে, আর এখানে কি করছিস? এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? অরণ্য আমার কথার কোনো জবাবই দিচ্ছিল না। তাই পাশে থাকা অনুরমাকে বললাম, কি ব্যাপার অনুরমা, অরণ্যের কি হয়েছে? আর আমি এ কোন জায়গায় আসলাম? আমাকে এখানে বা কে আনলো? জানালার আলো থেকে রাস্তায় বা কি করে তৈরি হলো? আমি তো এর কোনো উত্তরই পাচ্ছি না। অনুরমা আমার কথা শুনে মৃদু হাসলো। ততক্ষণ অনুরমার বিনুনিটা সাপের মতো ঝুলতে লাগলো। আমার ভয়ের মাত্রাটা বেড়ে যেতে লাগলো। অরণ্যকেও কেমন জানি লাগছিল। বেশ ভালোই বুঝতে পারছিলাম অরণ্যকে কোনো শক্তির মায়ায় পড়ে আছে। অপরদিকে অনুরমা বারবার একই প্রশ্ন করছিলাম,
তবে অনুরমার মুখ থেকে কোনো জবাবই আসছিল না, তাই সাহস করে অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে অনুরমাকে যখনই ধরতে যাব ঠিক তখনই অনুরমা বিকট একটা হাসি দিল। অনুরমার হাসিতে আরও বেশি ভয় পেয়ে গেলাম, ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। অনুরমা হাসতে হাসতে বলল, কি রে, এদিকে আসছিস যে? অরণ্যকে নিয়ে যেতে আসছিস নাকি? আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, অনুরমা আমাকে তুই তুই কেন করছে। অনুরমাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে তুই তুই করে কেন বলছো? আর আমি অরণ্যকে নিতে আসতেছি না। অরণ্য তোমার স্বামী, আমি কেন ওকে নিতে আসব? আমি বুঝতে পারছি না এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। সত্যি করে বলো তো, তুমি কে? বিকট গলায় চেঁচিয়ে অনুরমা হলো, আমি কে এটা জানার কি তোর খুব দরকার? অবশ্যই দরকার, কারণ তুমি আসার পর থেকে আমার সাথে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো বেশি ঘটছে। বলো তুমি কে, আর অরণ্যকে কেন বিয়ে করেছ? আমার তো মনে হয় না তুমি এই জগতের কেউ। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে অরণ্যকে বিয়ের পেছনে তোমার কোনো উদ্দেশ্য আছে। বলো তুমি কে, আর কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো? আমার কথা শুনে অনুরমার চোখগুলো লাল রক্তবর্ণ হয়ে গেল। চোখগুলো থেকে আগুনের লাভা বের হয়ে ছিটতে লাগলো, আর আমার দিকে তেড়ে এসে বলল, বড্ড বেশি ভেবে ফেলেছিস। তোর জন্যই আমার কাজটা করতে দেরি হচ্ছে, তোর জন্যই আমার কাজে বারবার ব্যাঘাত ঘটছে। তোকে আজকে শেষ করে তোর রক্ত দিয়ে গোসল করব। বলে পুনরায় বিকট হাসি দিয়ে আমার কাছে তেড়ে আসতে নিয়েও থেমে গিয়ে বলল, না, তোকে আমি না, তোকে তোর ভালোবাসার মানুষ অরণ্যকে দিয়ে আঘাত করাবো। বলে অনুরমা অরণ্যর দিকে তাকিয়ে চোখ থেকে কি যেন বের করে অরণ্যর মাথায় প্রবেশ করালো। সাথে সাথে অরণ্য বিকটভাবে হাসতে লাগলো আর আমার দিকে তেড়ে আসলো। আমার কাছে এসে আমার ঘাড়ে কামড়ে ধরলো। আমার দম আটকে যেতে লাগলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কোনোভাবে ট্রেনে অরণ্যকে ছুটিয়ে ধাক্কা দিয়ে বললাম, অরণ্য, তুই এমন করছিস কেন? আমাকে এভাবে আঘাত করছিস কেন? আমাকে দয়া করে আঘাত করিস না। অরণ্য কোনো কথাই শুনতেছিল না। মুহূর্তের মধ্যে অরণ্যের নখগুলো বড় হয়ে গেল আর আমাকে আছড় দিতে লাগলো। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমি একটা খণ্ড রাস্তায় দাঁড়িয়ে আছি। পিছনের দিকে গেলে উপর থেকে নিচে পড়ে যাব। এদিকে অরণ্য আমার দিকে তেড়ে আসতে নিল। আমি কি করব বুঝতে না পেরে পিছুতে নিয়ে রাস্তা থেকে নিচে একটু কুয়াতে পড়ে গেলাম। কুয়োতে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলাম, কারণ কুয়োটার অর্ধেক পানির পরিবর্তে রক্তে পরিপূর্ণ ছিল। বিভৎস রক্তের ঘ্রাণ নাকে আসতে লাগলো। কিভাবে কুয়ো থেকে উঠবো এসব ভাবতে লাগলাম। এর মধ্যে একটা বাচ্চা আসলো, কিন্তু বাচ্চাটার মুখে খেয়াল করে দেখলাম বড় বড় দাঁত, আর সে দাঁত দিয়ে আমার দিকে তেড়ে এসে আমার হাতে কামড়ে ধরল। হাতের কামড়টা ছাড়ানোর চেষ্টা করলাম, কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। এক পর্যায়ে শরীরে সমস্ত শক্তি দিয়ে সজোরে ধাক্কা দিতে ঘুম থেকে খপ করে উঠলাম। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেলাম, ঘরের লাইটটা জ্বালালাম। শরীরটা ঘাম দিল অনেক, আর ভয়ে হাত পা কাঁপছিল। বিছানা থেকে নামার সাহস পাচ্ছিলাম না। মনে হতে লাগলো এই বুঝি খাটের নিচ থেকে কেউ এসে আমাকে ঝাপটে ধরল। ভয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, কিছুক্ষণ আগের ঘটনা কি সত্যি ছিল নাকি কল্পনা। এর মধ্যে গলায় ব্যথা অনুভব করলাম। মোবাইল ক্যামেরা অন করে দেখলাম একটা কামড়ের দাগ গলায়। হাতে খেয়াল করলাম একটা কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনাটা সত্যি। যদি সত্যি হয় তাহলে অনুরমাকে আর অরণ্যকে কেন বিয়ে করেছে? প্রশ্নগুলো মনে আসতে লাগলো, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। এরই মধ্যে খেয়াল করলাম ঘড়ির কাঁটায় 5টা বাজে। 5টা বাজতে আমার মনে হয়ে গেল গতকালকের কথাটা, কারণ অনুরমার মতো দেখতে মেয়েটা বাগানে যেতে বলেছিল। আমি যাব কিনা ভাবতে লাগলাম, কারণ এমনিতেও যা ঘটছে তা নিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ ভেবে মনে হলো একবার গিয়ে দেখা উচিত, কারণ এমনিতেও যা হচ্ছে পরবর্তীতে যে আরও ভয়ানক কিছু ঘটবে আন্দাজ করতে পারছিলাম। তাই সাহস করেই সিদ্ধান্ত নিলাম যে বাগানে যাব। বেশ ভয় লাগছিল খাট থেকে নামতে, কারণ মনে হচ্ছিল খাট থেকে নামলে আমার পায়ে কেউ ঝাপটে ধরবে। তবুও মনে সাহস সঞ্চয় করে খাট থেকে নামলাম।
খাট থেকে নামার পরেই কি যেন আমার পায়ের উপর দিয়ে গেল। আমি ভয়ে খপ করে পুনরায় খাটে উঠে গেলাম। ভয়ে কলিজা কাঁপতেছিল। এই মুহূর্তে খেয়াল করলাম একটা ইঁদুর গিয়েছে। বাড়িতে বেশ ইঁদুরের উপদ্রব বেড়েছে ইদানিং। ইঁদুরেও খেয়ে কাজ নেই। এই ভয়ের মধ্যে আরও ভয়টা বাড়িয়ে দিল। আমি আবার মনে সাহস জুগিয়ে খাট থেকে নামলাম। খাট থেকে নেমে দরজা খুলে খেয়াল করলাম এখনো আলো ফুটেনি। বাহিরটা বেশ অন্ধকার। বেশ ভয়ে অন্ধকারে মোবাইলের টর্চটা হালকা জ্বালিয়ে রওনা হলাম বাগানের দিকে। যতই যাচ্ছিলাম ততই গাটা ছমছম করতে লাগলো। মনে হতে লাগলো এই বুঝি আমার পিছনে কেউ হাসছে। পিছনে তাকিয়ে খেয়াল করলাম কেউ নেই চারপাশে। গাছ দেখেও ভয় পেয়ে যাচ্ছিলাম। মনে সাহস জুগাতে চাইলে ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ভয়ে বাগানের ভিতর ঢুকলাম। খেয়াল করলাম বাগানে কেউ নেই, কিন্তু মেয়েটা তো বলেছিল 5টার দিকে এখানে থাকবে। তাহলে মেয়েটা কোথায়? এখনো আসছে না কেন? ফাঁকা 10 মিনিট পরও যখন মেয়েটাকে পেলাম না, তখন এখানে দাঁড়িয়ে থাকা তেমন সাহস হলো না। তাই বাড়ির পথে রওনা দিলাম। এরই মধ্যে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। আমি বেশ ভয় পাচ্ছিলাম পিছনের দিকে তাকাতে, তবু নিজেকে সামনে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম অনুরমার মতো দেখতে মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি অনুরমার মতো দেখতে মেয়েটাকে বললাম, তোমার জন্যই এখানে এসেছি। বলো তুমি কে? তুমি আর অনুরমা দেখতে একরকম কিভাবে হলে? তুমি যদি অনুরমা না হও তাহলে তুমি কে? মেয়েটা আমার দিকে একটু তাকালো। মেয়েটার চোখ দেখে মনে হলো বেশ মায়াবী। অনুরমার চোখ মোটেও এত মায়াবী না। আমি আমার চোখটা সরিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিল কোনো মায়ায় ফেসে যাব। তাই চোখটা সরিয়ে মেয়েটাকে আবার বললাম, বলো তুমি কে? কথা বলছো না কেন? মেয়েটা একটু চুপ থেকে বলল, আমি অনুরমার যমজ বোন নিরুপমা। তাহলে সত্যিই অনুরমা কোনো স্বাভাবিক মানুষ না? কারণ নিরুপমা যে অন্য জগতের মানুষ সেটা আমি গতকালকে অদৃশ্য হওয়ার দৃশ্য দেখেই বুঝেছিলাম। তাই নিরুপমাকে জিজ্ঞেস করলাম, আমার তো মনে হচ্ছে না তুমি এই জগতের মানুষ। তুমি যদি অন্য জগতের হও তাহলে নিশ্চয় অনুরমাও এই জগতের না, আর অনুরমাও কোনো মানুষ না। জবাবে নিরুপমা বলল, মালিহা, তোমার ধারণা ভুল। আমি এই জগতের না এটা ঠিক, তবে অনুরমা মানুষ আর সে এই জগতের। আমি বিস্মিত হয়ে বললাম, এটা কি করে সম্ভব? তুমি আর অনুরমা যদি যমজ বোন হও তাহলে দুজন দুই জগতের কি করে সম্ভব? আমি তো কোনো কিছুই বুঝছি না। নাকি তুমি অনুরমা আমাকে মায়ায় ফাঁসাতে চাচ্ছ? তোমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিরুপমা তার মায়াবী গলায় বলল, আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালো করতে এসেছি, তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আর আধা ঘন্টা পরে সূর্যের আলো ওঠার সাথে সাথে আমি অদৃশ্য হয়ে যাব। এর আগে তুমি শুধু আমার কথাটা শোনো। আমার কথাটা শুনলে তোমার ভিতরে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনুরমা কে? আমি কে? আর অনুরমা কেন অরণ্যকে বিয়ে করেছে? আর তোমার সাথে কেন এমন করছে? সব রহস্যের উত্তর পেয়ে যাবে। শুধু আমার কথাগুলো শোনো। নিরুপমার দিকে তাকিয়ে বললাম, কি বলতে চাও বলো? নিরুপমা মুখটা গম্ভীর করে বলল, আজ থেকে 30 বছর আগের কথা। আমার বাবা মায়ের কোল আলো করে আমাদের 2 বোনের জন্ম হয়। আমি আর অনুরমা ছিলাম যমজ বোন। আমাদের দুজনের চেহারা একই রকম ছিল, তবে আমি দেখতে একটু ফর্সা ছিলাম আর অনুরমা দেখতে শ্যামবর্ণ ছিল। আমাদের আরেকটা পার্থক্য হলো আমার ঠোঁটের নিচে একটা তিল ছিল আর অনুরমার ঠোঁটের নিচে কোনো তিল ছিল না। যাই হোক, আমাদের চরিত্রের মধ্যে অনেক পার্থক্য ছিল। আমি খুব শান্তশিষ্ট ছিলাম আর অনুরমা ছোটবেলা থেকে অনেক উগ্র মেজাজের ছিল। উগ্র মেজাজের কারণে বাবা মা তাকে একটু শাসন করলে সে আমার দিকে তেড়ে আসতো, কারণ তার ধারণা ছিল যে আমি শান্তশিষ্ট থাকি বলেই তাকে সবাই শাসন করে। মাঝে মাঝে এমন হতে যে বাবা মা তাকে শাসন করে মারলেই সে আমাকে এসে মারত, আরও অনেক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটাতো। এভাবে আমি আর অনুরমা বড় হতে লাগলাম। অনুরমা আর আমার বড় চুলগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। আমাদের 2 বোনের চুলগুলোই ছিল অনেক লম্বা।
পড়াশোনার দিক দিয়েও আমি বেশি ভালো ছিলাম। মোট কথা আমার মধ্যে সব কিছুর একটা ভালো দিক ছিল, আর অনুরমা তার বিপরীত ছিল। দেখতে দেখতে দুজনের বয়স 25 হলো, আর সেখান থেকেই বিপত্তি ঘটা শুরু করলো। একদিন খেয়াল করলাম অনুরমা রুমে একটা বিড়াল নিয়ে আসে। সেটাকে প্রথমে আঘাতের উপর আঘাত করে মেরে ফেলে। আমি অনুরমার এমন ব্যবহারে ভয় পেয়ে গিয়েছিলাম। অনুরমাকে বললাম, অনুরমা, তুই বিড়ালটাকে এভাবে নির্মমভাবে আঘাত করে মারলি কেন? এতটা হিংস্র কি করে হতে পারলি? তোর বুক কি কেঁপে ওঠেনি? সাথে সাথে অনুরমা একটা অট্ট হাসি দিয়ে বলল, এটাকে এখন জীবিত করব, দেখবি কি করে করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে? অনুরমার সাথে সাথে কি যেন বিড়বিড় করছিল, আর বিড়ালটা জ্যান্ত হয়ে দৌড়ে গেল। সেদিনের কারণটা জানতে না পারলেও পরে জানতে পারি অনুরমা কালো জাদুর প্রতি ঝুঁকে গিয়েছে। কার সংস্পর্শে এমন হয়েছে প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারলাম এক পিচের সন্ন্যাসীর কাছ থেকে এগুলো শিখতেছে। আমি অনুরমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, এই কাজগুলো একদম ভালো না, এই কাজগুলো যেন না করে। অনুরমা আমার কথার কোনো পাত্তা দিত না, বরং কাজগুলো আমার সামনে বেশি করত। তাই বাধ্য হয়ে বাবা মাকে বলেছি। মা বাবাও অনুরমাকে শাসন করেছিল, কিন্তু অনুরমা বাড়ি ছেড়ে গিয়ে সন্ন্যাসের কাছে থাকা শুরু করলো, আর কালো জাদু নিজেকে অভিজ্ঞ করতে লাগলো। আস্তে আস্তে অনুরমা আরও শক্তিশালী হয়ে গেল। এদিকে বাবা মা অনুরমা চিন্তায় শুকিয়ে গেল। বাবা মায়ের এমন দশা দেখে বহুবার অনুরমার কাছে খবর পাঠিয়েছি, যাতে করে অনুরমা ফিরে আসে, কিন্তু অনুরমা ফিরে আসেনি। একদিন উপায় না পেয়ে বাবা মায়ের কথা ভেবে আমি গেলাম সে সন্ন্যাসীর সন্ন্যাসীর খুপড়িতে গিয়ে বেশ অবাক হলাম, কারণ কত শত বিদঘুটে জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্তনে বেশ ভয় করছিল বাড়ির ভিতর ঢুকতে, তবুও নিজের মনে সাহস জুগিয়ে ভিতরে ঢুকলাম। আমি সরাসরি রুমে না ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়লাম। সন্ন্যাসী অনুরমাকে বলছে, তুই আগের চেয়ে অনেক কিছু শিখেছিস, অনেক শক্তিশালী হয়েছিস, কিন্তু তোকে এর শক্তি ধরে রাখতে হলে একটা কাজ করতে হবে, এতে করে তোর শক্তি বাড়বে আর বেঁচে থাকতে পারবি অনেক দিন। যদিও কাজটা অনেক কঠিন, তুই পারবি কিনা আমি একটু সন্ধিহানে আছি। অনুরমা সন্ন্যাসীকে আশ্বস্ত করে বলল, যত কঠিন কাজই হোক আমি করতে প্রস্তুত। আপনি আমাকে বলুন কি করতে হবে, নিজের শক্তি বাড়ানোর জন্য আমি সব কাজ করতে রাজি আছি। সন্ন্যাসী গম্ভীর গলায় জবাব দিল, তোকে নরবলি দিতে হবে, নরবলি না দিলে তোর শক্তি বেশি দিন স্থায়ী হবে না। নরবলি কথা শুনেই আমার ভিতরটা আটকে উঠেছিল। ভেবেছিলাম অনুরমা রাজি হবে না, কিন্তু অনুরমা নরবলি দিতেও রাজি হয়ে গেল। অনুরমা সন্ন্যাসীকে বলল, এ তো কোনো কঠিন কাজ না, এটা অধিক সহজ কাজ। আমি আমার শক্তি দিয়ে একটা মানুষ ধরে এনে বলি দিয়ে দিব, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। সন্ন্যাসী রহস্য গলায় বলল, একটা বিপত্তি আছে। অনুরমা প্রশ্ন করলো, কি বিপত্তি? বিপত্তিটা হলো যাকে তাকে বলি দিলে হবে না। অনুরমা উৎসুক কণ্ঠে জবাব দিল, তাহলে কাকে বলি দিতে হবে আপনি বলুন, আমার শক্তি বৃদ্ধির জন্য সব করতে প্রস্তুত। সন্ন্যাসী সজোরে বলল, তোর বাবা মাকে বলি দিতে হবে। বাবা মাকে বলি দিতে হবে কথাটা শুনে আমার ভিতরটা কেঁপে গেল। মনে মনে ভাবলাম হয়তো অনুরমা রাজি হবে না, কারণ কোনো সন্তান তার বাবা মাকে বলি দিতে পারবে না। তবে আমার সেই বিশ্বাসটাও মিথ্যে হয়ে গেল অনুরমার জবাবে। অনুরমা বলল, আমি রাজি আপনার প্রস্তাবে। আমি আমার মায়া দিয়ে বাবা মাকে এখানে নিয়ে আসব আর বলি দিব। আমার শক্তি বৃদ্ধির জন্য যা যা করতে হয় করব, তবু আমি আমার শক্তিকে মহাশক্তিতে পরিণত করে ছাড়ব। আপনি বলুন কবে বলি দিতে হবে। অনুরমার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। অনেকটা অস্থিরতা নিয়েই ঘরে প্রবেশ করে অনুরমাকে বললাম, তুই বাবা মাকে বলি দিয়ে দিবি সামান্য শক্তির জন্য? এতটা নিচে নেমে গেলি? বাবা মাকে বলি দেওয়ার কথা বলার আগেই তোর বুকটা কেঁপে উঠল না? এভাবে আমাকে অনুরমা দেখে চমকে বলল, তার মানে তুই দরজার আড়ালে থেকে সব শুনে গিয়েছিস? শোন, আমার শক্তি হাসিলের জন্য যা করতে হয় করব। বেশ ভালোই বুঝতে পারছিস তোর জন্য আমার কাজে ব্যাঘাত ঘটবে, তাই তোকে বাঁচিয়ে রেখে তো লাভ নেই।
এ বলে অনুরমা আমাকে মায়া শক্তি বলে শূন্য তুলে ফেললো। আমার দমটা আটকে গিয়ে নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। ক্রমশ আমি নিস্তেজ হতে লাগলাম। ঠিক এই মুহূর্তে আমাকে শূন্য থেকে নামিয়ে আছড়ে ফেললো। আমার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি মৃত্যুর জগতে পদার্পণ করলাম। সে সাথে আমার আত্মাটা অতৃপ্ত হয়ে ঘোরাফেরা করতে থাকলো। অনুরমা আস্তে আস্তে আমার বাবা মাকে ভুলে দিল। সেই সাথে সে অনেক শক্তির অধিকারী হলো। ওই যে তোমার বিয়েতে গিয়ে মনে হয়েছিল না সবাই কেন সাদা শাড়ি পরে আছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কেন? তবে আমার এমন মনে হলো বাকিদের কাছে তো এমন মনে হয়নি। এর কারণ কি? জবাবে নিরুপমা বলল, তোমাকে অরণ্য ভালোবাসে, এই কারণে তোমাকে বিশেষ শরবত পান করিও মায়ের জালে ফাঁসাতে পারিনি। বাকিরা মায়ার জালে ছিল, তাই বিষয়টা অবলোকন করতে পারিনি। তুমি তেমন মায়ায় ছিলে না, তাই বিষয়টা অবলোকন করতে পেরেছ। সবাই সাদা কাপড় পরেছিল এজন্য যে সে বাড়ির কেউ জীবিত ছিল না, একমাত্র অনুরমা ব্যতীত। ও বাড়িতে সবাই আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনুরমা সেগুলোই মায়া শক্তি দিয়ে বিয়ের আসর সাজিয়ে অরণ্যকে বিয়ে করেছে। আমি অবাক হয়ে বললাম, ওই বাড়ির আত্মাগুলো কি মুক্তি পাবে না কখনো? আর তুমি এখানে আসলে কিভাবে? অনুরমা একটু ভরসা দিয়ে বলল, আমাকে অনুরমা ওই বাড়িতে মারেনি, তাই আমি বাইরে ঘুরে বেড়াতে পারি। তবু সূর্যের আলোর সাথে সাথে আমার শক্তি বিলীন হয়ে যায়। আমি শুধু অন্ধকারে দৃশ্যমান হতে পারি, আলোতে আমার শক্তি দৃশ্যমান হয় না। আমি উৎসুক কণ্ঠে বললাম, আচ্ছা আমার সাথে এমন কেন হচ্ছে? আমি কেন বাস্তব আর কল্পনার ফারাক খুঁজে পাচ্ছি না? আমার কাছে কেন এগুলো কল্পনা মনে হচ্ছে? নিরুপমা হতাশ গলায় বলল, তোমাকেও তারা মায়ায় বশ করে ফেলতেছে, কারণ তোমার জন্য অনুরমার কাজে বারবার ব্যাঘাত ঘটছে। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য ব্যাঘাত ঘটছে মানে? হ্যাঁ, তোমার জন্যই ব্যাঘাত ঘটছে, কারণ অরণ্য তোমাকে ভালোবাসে। অরণ্য তোমাকে দেখলেই তার মায়া শক্তি অর্ধেক বিলীন হয়ে যায়, যার ফলে অনুরমা তার কাজটা সঠিকভাবে করতে পারছে না। তাই তোমাকে এসব মায়া আটকিয়ে তোমাকে মেরে ফেলতে চাচ্ছে। আর আমি তোমাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসছি প্রতিবার। আমি উৎসুক গলায় বললাম, আচ্ছা অনুরমা অরণ্যকে কেন বিয়ে করেছে? এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই আছে, কিন্তু উদ্দেশ্যটা কি? নিরুপমা একটু দম নিয়ে বলল, কারণ অনুরমার অমর্ত্য লাভের জন্য অরণ্যকে দরকার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অরণ্যকে কেন দরকার? ঠিক এই মুহূর্তে নিরুপমা বলল, আজকে আর কথা বলতে পারবো না। সূর্য উঠে গিয়েছে, আমার শক্তি এখন বিলীন হয়ে যাবে। আমি কথাবার্তা চাইলেও পারবো না, এখনই অদৃশ্য হয়ে যাব। কালকে আবার এখানে এসো, কালকে বাকি কথা হবে। আজকে গেলাম। এ বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। আর আমি বাগান থেকে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। মনে মনে অশান্তি লাগছিল। এটা ভেবে যে অরণ্য কীভাবে অনুরমাকে অমরত্বের জন্য সাহায্য করবে। অরণ্যকে অনুরমা কি করবে? মেরে দিবে না তো? এসব ভেবেই বুকটা কেঁপে উঠল। বাড়ির পাশে আসতে খেয়াল করলাম অনুরমা আর অরণ্য দাঁড়িয়ে আছে। আমি অরণ্যকে দেখে অরণ্যের কাছে গিয়ে তার চোখের দিকে তাকালাম। কত ভুল বুঝে কত কিছুই না বলেছি, কিন্তু আমার অরণ্য সবসময় আমাকেই ভালোবেসেছে। অরণ্য চোখে এক ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছিলাম। অরণ্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার কিছু বলতে নেবে। ঠিক এই মুহূর্তে অনুরমা আমাদের মাঝে আসলো। অনুরমার চোখগুলো দেখে ভয় পেয়ে গেলাম, কারণ অনুরমার চোখে রাগের মাত্রা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনুরমার চোখগুলো কেমন বিবর্ণ হয়ে গেল। ও সময় জেঠি এসে বলল, কিরে মালিহা, তোর তো দেখাই মেলে না, সারাদিন ঘরে বসে থাকিস। আগে তো সারাদিন আমার কাছে এসে বসে থাকতি, এখন তো তাও করিস না। কি করিস ঘরে বসে? এত একটু কি বিরক্ত আসে না ঘরে বসে থাকতে? জেঠি ডাকের সাথে সাথে অরুণ বাবা নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিকই বলেছেন মা, আমি এটা জিজ্ঞেস করার জন্যই আসলাম। আমি বাড়িতে নতুন, ভাবলাম মালিহার সাথে একটু গল্প করে সময় পার করব, কিন্তু মালিহা তো আমার কাছেই আসে না তেমন। কি গো মালিহা, আমাকে কি ভালো লাগে না তোমার? অনুরমার কথা শুনে রাগ হলেও রাগের মাত্রা দমিয়ে অনুরমাকে বললাম, ভালো লাগবে না কেন? বেশ ভালো লাগে, তবে আমার শরীরটা ভালো লাগে না, তাই শুয়ে থাকি। শরীর দুর্বল তো, তাই ওঠার শক্তি পাই না। ফার্স্ট থেকে যেটি আমার কাছে এসে বলল, একটু তো শরীরের যত্ন নিতে পারিস, খাওয়া দাওয়া ঠিক করে করিস না। তোর মাও বলল তুই নাকি জিম ধরে সারাক্ষণ বসে থাকিস।
এখন এমন হলে চলবে বল? তোকে পরের ঘরে যেতে হবে, এখনই চেহারাটা নষ্ট করে ফেললে হবে? কি যে করিস না, এই বয়সে খাবি দাবি ঘুরবি ফিরবি তা না, জিম ধরে ঘরে বসে থাকিস। কি হয়েছে তোর শুনি? আমি জেঠিকে আস্তে করে বললাম, না জেঠি, তেমন কিছু না, একটু খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। আমি এখন গেলাম, জেঠি মাথাটা ঘুরাচ্ছে, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিব। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। অসহ্য ছটফট করতেছে মন, কি যে হচ্ছে সব। অরণ্যের কথা ভেবে ছটফটানি যেন আরও বেড়ে গেল। ছটফটাতে সারাটা দিন পার করলাম। আস্তে আস্তে দিন পেরিয়ে রাত নামলো, আর সে সাথে আমার ভাবনা আরও বাড়তে লাগলো। রাতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঠিক তখন খেয়াল করলাম আগের রাতের মতোই শব্দ কানে ভেসে আসছে। প্রতি রাতের মতো আজকেও উঠে অরণ্যের রুমের পাশে গেলাম। অরণ্যের রুমে জানালা দিয়ে তাকালাম। খেয়াল করলাম আজকে অনুরমা কি যেন কাগজ পোড়াচ্ছে আর অরণ্যকে শুকাচ্ছে। কাগজ পোড়ার গন্ধটা কেমন জানি মরা মানুষের লাশ মুছে যাওয়া গন্ধের মতো লাগছে। এর মধ্যে অরণ্য জানালা বরাবর তাকালো। আমার অরণ্যের চোখের দিকে চোখ গেল। অরণ্যের চোখ কুৎসিত কালো হয়ে গেল, আর সাথে সাথে অরণ্য একটা বাজ পাখিতে পরিণত হলো। আমি ভয় পেয়ে গেলাম অরণ্যকে এমন রূপে দেখে। ভয়ে পিছুতে লাগলাম, কিন্তু বাজ পাখিটা এসে আমার চুল টেনে ধরলো, আমার মুখে গলায় আঁচড় কাটতে লাগলো। আমার চুল ক্ষত বিক্ষত হতে লাগলো। আমি শত চেষ্টা করে বাজ পাখিটা থেকে নিজেকে রক্ষা করতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে মনে হলো কেউ একজন পাখিটার দিকে সজোরে আঘাত করলো, আর পাখিটার সাথে সাথে উড়ে চলে গেল। ঘরে গিয়ে পাখিটা পুনরায় অরণ্যের রূপ ধারণ করলো। আমি ভয়ে সেখান থেকে চলে এসে আমার রুমের সামনে আসতে খেয়াল করলাম নিরুপমা দাঁড়িয়ে আছে। নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, তুমি এখানে কখন আসলে? নিরুপমা আমাকে ধরে বলল, আমি না আসলে আজকে তোমার মৃত্যু ঘটতো। শব্দের দিকে এগিয়ে যাও কেন? ঘরে বসে থাকতে পারো না? আমি মাথায় হাতটা চেপে ধরে বললাম, জানি না আমার কি হয় শব্দটা আসলে। আমি নিজেকে সামলাতে পারি না, কখন যে মনের অজান্তে চলে যাই বলতে পারবো না। আচ্ছা এখন বলো, অনুরমা কেন অরণ্যকে বিয়ে করেছে? নিরুপমা আমাকে বলল, এখানে বলা ঠিক হবে না, আমাকে তোমার ঘরে নিয়ে চলো বলছি। আমি নিরুপমাকে ঘরে নিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটটা জ্বালানোর সাথে সাথে নিরুপমা চেঁচিয়ে বলল, এত কড়া আলো আমি সহ্য করতে পারি না, লাইটটা বন্ধ করো, করে মৃদু আলো চালাও। আমি নিরুপমার কথা শুনে সাথে সাথে করে লাইটটা বন্ধ করে দিলাম, আর নিরুপমাকে বললাম, এবার বলো অনুরমার অমরত্বের জন্য অরণ্যকে প্রয়োজন কেন? জবাবে নিরুপমা বলল, কারণ অনুরমাকে অমরত্ব লাভ করতে হলে একজন সাধারণ মানুষকে বিয়ে করতে হবে। সাধারণ মানুষকে বিয়ে করার পর মায়ায় ফেলে তার সাথে মিলন করতে হবে, আর মিলনের পর যে বাচ্চাটা হবে সেটা বলি দিলে অনুরমা অমরত্ব পেয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, তাহলে এখনো কি অনুরমার অরণ্যের মিলন হয়নি? নিরুপমা কণ্ঠ গম্ভীর করে বলল, না, এখনো মিলন হয়নি, কারণ মিলন করতে হবে পূর্ণিমার তিথিতে, আর পূর্ণিমার তিথি হবে আরও 15 দিন পর। অনুরমা এর মধ্যে অরণ্যকে মায়ায় ফাঁসিয়ে মিলনের জন্য প্রস্তুত করছে। তবে অরণ্যের মায়া তোমার কাছে আসলে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তাই অনুরমা তোমাকে মায়ার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। 2-1 বার মারার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে আমার জন্য, কারণ আমি প্রতিবার তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। তবে অরণ্য আর অনুরমার মিলনের পর আরেকটা বিষয় ঘটবে। আমি উৎসুক চোখে নিরুপমার দিকে তাকিয়ে বললাম, কি ঘটবে? নিরুপমা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, মিলনের পর অরণ্যের মৃত্যু ঘটবে। অরণ্যের মৃত্যু ঘটবে কথাটা শুনে আমি আঁতকে উঠলাম। আঁতকে উঠে নিরুপমাকে বললাম, আমি থাকতে অরণ্যের কিছু হতে দিব না। আমাকে কি করতে হবে বলো? কি করলে অনুরমাকে শেষ করতে পারবো? নিরুপমা আমার কাছে এসে বলল, পূর্ণিমা তিথিতে অনুরমা আর অরণ্যের যে মিলিত হতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে, কারণ এখন অনুরমা অরণ্যকে বিয়ে করেছে। যদি সঠিক সময়ে মিলিত হতে না পারে তাহলে অনুরমার মৃত্যু ঘটবে। তবে মিলন আটকানো অনেক কঠিন কাজ, তুমি পারবে করতে?
আমি বলিষ্ঠ গলায় নিরুপমাকে বললাম, আমি সব পারবো। আমার অরণ্যের জন্য নিজের জীবন দেওয়া লাগলেও দিব। নিরুপমা আমার সাহস দেখে বলল, আর 15 দিন পর পূর্ণিমা তিথি, আর এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। অরণ্যকে মায়ার জাল থেকে বের করে আনতে হবে। আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম, তবে সেটা কিভাবে? আমি কিভাবে অরণ্যকে মায়ার জাল থেকে বের করব? এর একটা উপায় বলো। নিরুপমা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, অরণ্যের সামনে সামনে থাকবে সব সময়। অরণ্যর দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবে। অরণ্যকে অনুরমার কাছে বেশি যেতে দিবে না। অরণ্যকে সাজগোজ করে তোমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এতে অনুরমা রেগে যেতে পারে, তবে তুমি তোমার কাজে বহাল থাকবে। আমি এখন গেলাম। বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। নিরুপমার অদৃশ্য হওয়ার পর আমি একটু খাটে হেলান দিয়ে শুলাম। সারা রাত ঘুম হয়নি। ঘুমে চোখটা ছেয়ে যাচ্ছে, মুখে গলায় আঁচড়ের দাগগুলি একটু ব্যথা করছে, তবুও নিজেকে সামনে ঘুমাতে নিলাম। চোখটা ঠিক বুঝে আসবে এমন সময় বাইরে কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙলো। বাড়ির সবাই এভাবে কাঁদছে কেন? ব্যাপারটা আমার কাছে বড্ড গোলমেলে লাগছিল। আমি তাড়াহুড়ো করে উঠলাম। উঠে বাইরে গিয়ে চমকে গেলাম। আমার বুকের কষ্টটা মুহূর্তের মধ্যে বেড়ে গেল। খেয়াল করলাম তীরা মারা গেছে। আমার কলিজাটা ফেটে কম্পন দিতে লাগলো, চেঁচিয়ে কান্না করতে লাগলাম। তীরাকে শেষবার দেখে নিজের ভিতর কেঁপে উঠলাম। সারা শরীরে আঁচড়ের দাগ। কত নির্মমভাবে মারা গেছে তীরাকে। আমার আর বুঝতে বাকি রইল না এই কাজটা অনুরমা করেছে। ভিতরে ভিতরে ভেঙে গেলাম খুব। সারাটা দিন কাঁদতে কাঁদতে পার করলাম। সন্ধ্যার পর সময় ঘরের লাইট বন্ধ করে বিছানার পাশে হাঁটু মুড়ি দিয়ে মাথাটা হাঁটুর উপর রেখে বসে বসে কাঁদতেছিলাম। ঠিক এই মুহূর্তে খেয়াল করলাম কেউ একজন আমার কাঁধে হাত রেখেছে। আমি মুখটা উপরে তুলতে আধো আধো আলোতে খেয়াল করলাম এটা নিরুপমার হাত। নিরুপমাকে দেখে জোরে কান্না করে দিয়ে বলতে লাগলাম, অনুরমা তীরাকে মেরে দিয়েছে। আমি এখন কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। তীরার মতো কি অরণ্যকেও হারিয়ে ফেলবো? বলে কেঁদে দিলাম। নিরুপমা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন কাঁদার সময় না। তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য এই কাজটা করেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লক্ষ্য থেকে বিচ্যুত করতে মানে? নিরুপমা আমার কাছে এসে বসলো। তারপর মুখটা একটু মলিন করে বলল, গতকালকের রাতের কথা কি ভুলে গিয়েছ? আমি বলেছিলাম যে তোমাকে অরণ্যের সামনে বেশি ঘুরতে, সাজগোজ করে অরণ্যকে তোমার দিকে আকৃষ্ট করতে। এতে করে অরণ্যের মায়া কেটে যাবে। আমি বিস্ময়ে শুরু বললাম, কিন্তু এটার সাথে তীরার মৃত্যুর কি সম্পর্ক? নিরুপমা আমার হাতটা ধরে বলল, তুমি কি বোকা নাকি? শুনো মেয়ে, তীরাকে মেরে ফেলে তোমাকে হতাশ করে ফেলেছে। এখন চাইলেও সাজগোজ করে অরণ্যের সামনে গিয়ে অরণ্যকে আকৃষ্ট করতে পারতেছ না। এতে লাভটা কার হচ্ছে বলো? আমি সত্যি ভাবতে পারিনি অনুরমা এত বড় ছক কষেছে। আমি অস্থির হয়ে নিরুপমাকে জিজ্ঞেস করলাম, এখন আমি কি করব বলো? কিভাবে আমি অরণ্যকে বাঁচাবো? সহজ হিসাব মালিহা, নিজেকে শক্ত করো আর অরণ্যকে তোমার দিকে আকৃষ্ট করো। বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। এদিকে সারা বাড়িতে মৃত্যুর আহাজারি। তবুও আমি নিজেকে সামলে নিলাম। আজকে অরণ্য দেওয়ার সবচেয়ে পছন্দের শাড়িটা পরলাম। তীরা সবসময় এই শাড়িটা পরলে বলতো, মালিহা তোরে এই শাড়ি পরলে কেন জানি না আকাশের নীলিমা মনে হয়। তীরার কথাটা মনের অজান্তে হু হু করে কেঁদে উঠলাম। বুকটা দুমড়ে মুচড়ে গেল, তবুও নিজেকে সামলে নিলাম। হাতে কাছের ছুরি আর পায়ে নুপুর পরলাম। রাত তখন একটা। অরণ্যের ঘরের সামনে গিয়ে পায়ের নুপুর বাজাতে লাগলাম। খেয়াল করলাম অনুরমা দরজা খুলেছে। অনুরমাকে দরজা খুলতে দেখে আমি পায়ে পড়া নুপুরের আওয়াজগুলো জোরে জোরে দিতে লাগলাম। আমার নুপুরের আওয়াজ শুনে অরণ্য দরজার পাশে এসে আমাকে এভাবে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি অরণ্যর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। সাথে সাথে খেয়াল করলাম আমি শূন্যে ভাসছি। আর কিছুক্ষণের মধ্যে শূন্য থেকে আছড়ে নিচে পড়ে গেলাম। উঠে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, আর আশেপাশে মা জেঠিরা নির্বীজ হয়ে বসে আছে। আমি বুঝতে পারছিলাম কি হয়েছে। আমি উঠে বসতে মা আমার কাছে এসে বলল,
কী রে মালিহা, কি হয়েছিল তোর? পরনেরটা দিন শুধু হালকা জ্বরে ভুগেছিস। ডাক্তার এসে দেখে গেল কয়েকবার, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল না। হাসপাতাল ভর্তি করিয়েছিলাম, সেখান থেকেও রিলিজ দিয়ে দিল। আর তোর হুঁশও ছিল না, একটু হুঁশ আসতো আবার চলে যেত। নীল শাড়ি চুরি পরে কোথায় গিয়েছিলি তুই? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমি 15 দিন পার করে ফেলেছি। তাহলে আজকে তো পূর্ণিমা তিথি। আজকে যদি অরণ্যকে অনুরমার হাত থেকে বাঁচাতে না পারে, তাহলে চিরবিদায় দিতে হবে অরণ্যকে। কী করবে ভেবে উঠতে পারছিলাম না। নিরুপমার সাথে দেখা করা জরুরি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 6টা বাজে। তার মানে হাতে আর সময় নেই। কিন্তু আমি নিরুপমার সাথে দেখা করব কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখলাম অরণ্য আর অনুরমা নেই। অরণ্য আর অনুরমাকে না দেখে ভিতরটা ভয়ে কেঁপে উঠল। আমি চুপ করে ভাবতে লাগলাম কি করা যায়। বেশ হতাশ হয়ে পড়লাম। অরণ্যকে চিরতরে হারানোর একটা বিয়োগ যন্ত্রণা মনে বাঁচতে লাগলো। আমার নীরবতা দেখে জেঠি আমার পাশে বসে বলল, কিরে মালিহা, চুপ হয়ে আসিস কেন? আর তুই বাগানে শাড়ি পরে গিয়েছিলি, কি করছিলি? জেঠির কথা শুনে ভাবতে লাগলাম, আমি তো বাগানে ছিলাম না, আমি তো অরণ্যের রুমের সামনে ছিলাম। হয়তো অনুরমা বাগান দিয়ে নিয়ে ফেলে এসেছে। সব প্রশ্ন যেন মাথার মধ্যে গুলিয়ে ফেলছিলাম। জেঠি পুনরায় ধাক্কা দিয়ে বলল, কিরে মালিহা, কথা বলছিস না কেন? জেঠিটাকে নিজেকে ভাবনায় গুড় থেকে বের করে এনে বললাম, জানি না জেঠি কি হয়েছিল, কেন যে এমন করলাম, বলে মাথায় হাত দিয়ে চেপে ধরলাম। তখন জেঠি আমার কাছে এসে বলল, আচ্ছা তুই বিশ্রাম নে, এত কিছু ভাবতে হবে না, যা হয়েছে তো হয়েছে, চুপ করে শুয়ে থাক। আমি তখন জেঠির দিকে তাকিয়ে বললাম, অরণ্য আর অনুরমা কোথায়? জেঠি হালকা হেসে বলল, ওরা ঘরেই আছে, তোর পাশেই এতদিন বসেছিল। অনুরমা তো এই পর্যন্ত তোর যত্ন নিয়েছে, আজকে শুধু তোর পাশ থেকে উঠে ঘরে গেল। কথাটা শোনার পর আমি আরও আঁতকে উঠলাম। তার মানে অনুরমা এই 15 দিন আমাকে যত্নের নাম করে মায়া শক্তিতে বেহুশ করে রেখেছিল। আমি যেহেতু মায়া শক্তিতে বেহুশ ছিলাম, তাই ডাক্তাররা আমার কোনো রোগ ধরতে পারেনি। আর আজকে অনুরমা আমার কাছ থেকে উঠে গিয়েছে, কারণ আজকে সে অরণ্যের সাথে মিলিত হবে। তাই আমার থেকেও মায়াশক্তি বিলীন হয়ে গিয়েছে আর আমার হুঁশ ফিরেছে। কিন্তু আমি কি অরণ্যকে বাঁচাতে পারবো? এসব ভেবে আমার মন ভয়ে আটকে উঠল। এর মধ্যে মা ভাত নিয়ে এসে বলল, সবগুলো খা, না খেয়ে শরীরের এই হাল করেছিস। আমার কাছে মনে হলো আজকে জেঠি আর মাকে সবটা জানানো দরকার, না হয় অরণ্যকে অনুরমা মেরে দিবে। আমি দেরি না করে জেঠি আর মাকে বলতে যাব। ঠিক এ সময় খেয়াল করলাম অনুরমা লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। জেঠি আর মা এ সময়ে লাল বেনারসি পরতে দেখে কিছুটা অবাক হয়ে অনুরমাকে বলল, কি ব্যাপার অনুরমা, এ সময়ে লাল বেনারসি শাড়ি পরেছ কেন? আমি মা জেঠিকে দ্রুত গলায় বললাম, মা জেঠি, এই অনুরমা অরণ্যকে মেরে দিবে, ওকে আটকাও। এখন আটকাতে না পারলেও অরণ্যকে মেরে দিবে। এ এক পিশাচ, কালো জাদু করে, নিজের শক্তি অমর করতে অরণ্যকে বিয়ে করেছে। আরও কিছু বলতে নিবে, এর মধ্যে খেয়াল করলাম আমরা সবাই শূন্যে বাসছি। জেঠি আর মা কেমন যেন নির্বীজ হয়ে আছে, মনে হচ্ছে ওরা ঘুমিয়ে আছে। ওদেরকে কয়েকবার ডাকলাম, কোনো সাড়া দিল না। অনুরমা হাসতে হাসতে বলল, ওদের মায়ায় বশ করে রেখেছি, তোকেও বশ করে রাখতাম, তবে আমার ইচ্ছা তোর সামনেই অরণ্যের সাথে মিলন করে ওকে মেরে ফেলবো। আর এটাই হবে তোর সবচেয়ে বড় শাস্তি, কারণ তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আমার কাজে অনেক ব্যাঘাত ঘটিয়েছিস, তোর জন্য অনেক ঝামেলায় পড়েছি। বলে অনুরমা আমাকে মাটিতে আছড়ে ফেলল। আমি আছড়ে পড়ে দম নিতে থাকলাম। খেয়াল করলাম রাতের ছাদটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, সেই সাথে অনুরমার রূপের তেজ বাড়তে থাকলো। অনুরমা অরণ্যকে কাছে এনে অরণ্যের চোখের দিকে তাকালো, আর আমি নিজের প্রিয়কে হারানোর ব্যথায় ভুগছিলাম। এমন সময় খেয়াল করলাম নিরুপমা আমার কাছে এসেছে। আমি নিরুপমাকে দেখে কাঁদতে কাঁদতে বললাম, আমার জীবনের সব শেষ, আমার অরণ্যকে আমি হারিয়ে ফেললাম।
নিরুপমা উত্তরে বলল, এখনো সময় যায়নি মালিহা, তোমাকে সবটা ঠিক করতে হলে কঠিন একটা কাজ করতে হবে। অনুরমাকে গোলক দাদায় ফেলে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, কি করে? এর জন্য তোমাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। জোরালো গলায় বললাম, আমাকে বলো কি করতে হবে। তুমি যা বলো আমি তাই করব। নিরুপমা গম্ভীর হয়ে বলল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, আমি মরে গেলে অরণ্যকে কিভাবে বাঁচাবো? জবাবে নিরুপমা বলল, তুমি মৃত্যুবরণ করলে আমি তোমার মধ্যে প্রবেশ করব। এতে করে আমার শক্তি অনুরমার শক্তির চেয়ে বেশি হবে, আর আমি অনুরমাকে ধ্বংস করতে পারবো। অনুরমাকে ধ্বংস করার পর তুমি আবার জীবিত হয়ে যাবে। তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি 7-5 না ভেবে বললাম, আমি রাজি। অরণ্যকে বাঁচানোর জন্য যা করতে হয় করব। কিভাবে মরতে হবে বলো। নিরুপমা আমাকে একটা ছুরি এগিয়ে দিয়ে বলল, গলায় সজোরে আঘাত করো। আমি ভয়ে ভয়ে ছুরিটা হাতে নিলাম। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে গলায় আঘাত করলাম। আমার গলা দ্বিখণ্ডিত হয়ে গেল। একদিকে মাথা আর একদিকে শরীর ছটফট করতে লাগলো। খলখলিয়ে রক্ত বের হতে লাগলো। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলাম। মরার পরও যেন সব কিছু টের পাচ্ছিলাম। এর মধ্যে মনে হলো কেউ একজন আমার মধ্যে প্রবেশ করেছে। আমার অসহ্য যন্ত্রণা হলো। আমার মাথা শরীর জোড়া লেগে গেল। আমি উঠে খেয়াল করলাম আমি দেখতে নিরুপমার মতো হয়ে গিয়েছি, আর আমার শরীরে অনেক মায়ের শক্তি কাজ করছে। আমি দৌড়ে অনুরমার কাছে গেলাম। অনুরমাকে অরণ্যের কাছ থেকে দূরে সরালাম। অনুরমার দিকে তেড়ে আসতে নিল। আমি অনুরমার দিকে তেড়ে গেলাম। অনেকক্ষণের চেষ্টার পর অনুরমাকে কিচ্ছু করতে পারছিলাম না। একটা সময় গলায় আঘাত করতে গিয়ে অনুরমার বিনুনি টান পড়ে, আর অনুরমা আহ করে চেঁচিয়ে ওঠে। আমি বুঝতে পারলাম অনুরমার চুলে সব শক্তি রয়েছে, তাই সজোরে অনুরমার চুল টান দিলাম। সাথে সাথে অনুরমার মাথা ভাগ হয়ে মগজ বের হয়ে আসলো। অনুরমা দেখতে কুৎসিত হয়ে গেল। অনুরমার সারা শরীর পুড়ে ছাই হয়ে গেল। নিমিষে বাড়ির সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। মনে হলো কিছু একটা আমার থেকে বের হয়ে গেল। আমার হাতে একটা রেখা টেনে গেল। তীরাও জীবিত হয়ে গেল। আর আমি খপ করে তীরার ডাকে ঘুম থেকে উঠলাম। তীরা বলতে লাগলো, কিরে মালিহা, বিয়ের দিনে এত ঘুমালে চলবে? উঠ, অরণ্য তো কখন উঠে গিয়েছে। আমি তীরের কথা শুনে বুকে থুতু দিলাম। এর মধ্যে অরণ্য রুমে ঢুকে বলল, কিরে উঠবি না নাকি? বলে আমার হাতের দিকে নজর দিয়ে বলে উঠল, তোর হাতে এই রেখাটা কিসের? এটা তো আগে ছিল না। হাতের রেখাটায় দেখেই আমার সবটা মনে পড়ে গেল। কি হয়েছে বুঝতে আর বাকি রইল না। সবাই মায়া ছিল, তাই সবটা ভুলে গিয়েছে, কিন্তু আমি তো জানি কি হয়েছিল। আমি মুচকি অরণ্যকে বললাম, ও কিছু না, আমি উঠছি, তুই যা। বলেই উঠে গেলাম। অনেক গোটা করে আমাদের বিয়ে হলো। বিয়ের রাতে অরণ্য বলে উঠল, মালিহা, আমার চাকরিটা চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? অরণ্য হতাশ গলায় বলল, আমি নাকি 1 মাস অফিসে যাইনি তাই। কিন্তু আমি অফিস এতদিন কিভাবে কামাই করলাম বুঝতেছি না। অরণ্যর কথা শুনে একটু মুচকি হাসলাম, কারণ অরণ্যর মতো বাকি সবাই খুব চিন্তায় আছে কি করে 1 মাস পার করলো। সবাই ভুলে গেলেও আমি ভুলিনি কি হয়েছিল, কারণ আমার আর অরণ্যের পরিণয়টা হলো অদ্ভুত রহস্যময় পরিণয়। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।